সেটার সাথে সেটার উপর একটা ছোট প্রেজেন্টেশন দিচ্ছি। আমরা যদি থ্রি হুইলার দেখি, আমাদের বাংলাদেশে ইজি বাইক বলে পরিচিত এই থ্রি হুইলার গুলো এখন যদিও মানে অফিসিয়ালি পারমিটেবল না, কিন্তু এর নাম্বারটা এখনো এক্সপোনেনশিয়ালি গ্রো করতেছে এবং এটার পপুলারিটি অনেক কারণে এটা মানে আমাদের অ্যাকসেপ্টেবিলিটি পেয়ে গেছে। সেটার অনেকগুলো কারণের মধ্যে একটা হচ্ছে এটা খুব চিপ, এটা মানে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি একটা জিনিস, শব্দ করে না। এটার যদি আমরা দেখি গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বেশি, কাজে এটা গ্রামের রাস্তায় খুব ভালো চলে, গর্ত টর্তর মধ্যে খুব সুন্দর চলে। কাজে রিক্সা যেখানে যায় না, যেখানে রাস্তা খুব খারাপ, সেসব জায়গায় এই ইজি বাইকটা খুব পপুলার হয়ে গেছে এবং খুবই চিপ। আমরা যদি একটা রিক্সার কম্পেয়ার করি, রিক্সার চেয়েও এর যেহেতু একটা ইজি বাইকে 8 জন চলতে পারে, এটা ট্রান্সপোর্ট হিসাবে ওয়াইডলি অ্যাকসেপ্টেড হয়ে গেছে এখন বাংলাদেশে। আমাদের একটা স্টাডি বলে রাফলি এখন 5 থেকে 10 লাখের মতো ইজি বাইক বাংলাদেশে রান করছে, যদিও এটার কোনো মানে রেগুলেশন ফ্রেমওয়ার্ক না থাকায় টোটাল নাম্বারটা এখনো আননোন। আমরা যদি দেখি কি ধরনের থ্রি হুইলার আমাদের ইলেকট্রিক থ্রি হুইলার বাজারে আছে, মেইনলি যেটাকে ইজি বাইক বলি, সেটা তো আসলে এটাতে 8 জন চড়তে পারে এবং এটা মোটামুটি এটাই সবচেয়ে বেশি পপুলার। এখানে 5টা ব্যাটারি থাকে, সামনে 2 জন আর পিছনে মোটামুটি 6 জন বসে, 8 জন চড়তে পারে। এটা রিক্সারই একটা মডিফাইড ভার্সন, এটার চেয়ে অনেক চিপ, এটা অর্ধেক দামের মধ্যে পাওয়া যায়। এখানে 3 জন চড়তে পারে ম্যাক্সিমাম। আর আমাদের রিক্সাগুলোকে এখন মডিফাই করে ইলেকট্রিক রিক্সায় কনভার্ট করা হচ্ছে। এই 3টা মোটামুটি আমাদের মেইন ডিভিশন। তবে গ্রামে যেটা হয় যে নসিমন করিমনের মতো কিছু নিজস্ব মডিফিকেশনও আছে ইলেকট্রিক ভেহিকেলের মধ্যে। আমি যদি দেখি এদের সমস্যাগুলো কি, আমাদের আসলে প্রজেক্টটা মেইন ছিল হচ্ছে, যদিও এটা রেগুলেশনের মধ্যে আসে নাই, তো রেগুলেশনের মধ্যে আসলে যে সমস্যাগুলোকে অ্যাড্রেস করতে হবে, সেই সমস্যাগুলো নিয়ে আমরা একটু দেখতে চাইছি। প্রথম যে সমস্যাটা আছে ইলেকট্রিক থ্রি হুইলারে, সেটা হচ্ছে স্ট্যাবিলিটি। এই রিক্সাগুলা, অটো রিক্সাগুলা ডিজাইন করা হয়েছে, মেইনলি রিক্সাগুলা ডিজাইন করা হয়েছে হচ্ছে অল্প স্পিডের জন্য। যখন আমরা এটাকে অনেক স্পিডে রান করাই, তখন মেকানিক্যাল স্ট্যাবিলিটি একটা, স্ট্রাকচারাল স্ট্যাবিলিটি একটা ইস্যু হয়ে যায়। এই জন্য টার্ন করার সময় এটা উল্টে যায় বা অ্যাক্সিডেন্ট হয়, ফ্রিকুয়েন্ট অ্যাক্সিডেন্ট হয়। এটা একটা অনেক বড় সমস্যা এই থ্রি হুইলারের ক্ষেত্রে। আবার যদি দেখি ইজি বাইকের ক্ষেত্রে একটা বড় সমস্যা আছে, সেটা হচ্ছে এটা যদি একটা ইজি বাইক বলি, ইজি বাইকের ড্রাইভারের সিট আর প্যাসেঞ্জার সিটের মধ্যে এখানে একটা ছোট্ট খালি জায়গা থাকে, আর এখানে একটা মোটর থাকে, যে মোটরটা আমার পিছনের চাকাকে ড্রাইভ করে। তো এখানে যে শ্যাফটটা রান করে, এই শ্যাফটটা যেহেতু এক্সপোজ থাকে অল্প জায়গা দিয়ে, এই ছোট্ট জায়গা দিয়ে যেটা হয়, শাড়ি, ওড়না, গামছা, এইরকম লুজ কাপড়গুলা এই ভিতর দিয়ে চলে যায়। আর যখন যেহেতু ইজি বাইক মোটরটা খুব হাই স্পিডে রান করে, কাজে মানে সেকেন্ডের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এটা খুব এখন ফ্রিকুয়েন্ট হচ্ছে। সাভারে যে আমাদের রিহ্যাবিলিটেশন সেন্টার আছে, ওদের একটা স্ট্যাটিস্টিক্স বলে এই অ্যাক্সিডেন্টটার জন্য মানে পার্মানেন্ট প্যারালাইজ হচ্ছে প্রচুর লোক। এখন গত মাসেও বেশ কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়েছে, হয় মারা যায়, না হলে একেবারে পার্মানেন্ট প্যারালাইজ হয়ে যায়। এটা কিন্তু দূর করা তেমন কোনো সমস্যাই নাই। ওই জায়গাটা, গ্যাপটা যদি একটু ঢাকে দেওয়া হয় তাহলেই হয়। কেন এটা হচ্ছে না এটা আমি জানি না, কিন্তু এটা আছে। এটা ইজি বাইকের একটা বড় সমস্যা এবং এটা খুবই ডেঞ্জারাস একটা সমস্যা, এটা হতেই পারে। এবং মুহূর্তের মধ্যে, আগে রিক্সায় যেটা হতো, রিক্সার যেহেতু স্পিড কম ছিল, পেঁচায় গেলে আমরা সময় পেতাম এটা ঠিক করা, কিন্তু ইজি বাইক এটা ঠিক করার আগেই স্পাইনাল কর্ড ভেঙে যায়। এটা একটা বড় সমস্যা আছে ইজি বাইকের। আর একটা আছে ব্রেকিং। ইজি বাইকের ব্রেকটা আমরা আসলে কেউ দেখি না বাইরে থেকে, এটা হলো ইজি বাইকের ব্রেক। আসলে আমরা এই প্রজেক্টে কাজ করতে যাই, দেখলাম ইজি বাইকের ব্রেকটা যদি আমরা দেখি, এই দুইটা হলো ব্রেক শ্যাফট, হ্যাঁ, আর এখানে একটা ছোট্ট পিনিয়নের মতো আছে। যখন এখানে টানা হয়, এই মেকানিক্যাল পার্টটা ঘোরে, এটা ঘোরার জন্য ব্রেকটা তখন লেগে যায় চাকার সাথে। তা আমরা এর মধ্যে কোনো স্প্রিং সিস্টেম নাই, আর কিচ্ছু নেই, এই মেকানিক্যাল সিস্টেমটাই আছে। তো এটার সমস্যা হচ্ছে, যদি আমার এই মানে হাই স্পিডে চলার সময় এটা সবসময় এনাফ ফ্রিকশন দেয় না। এই জন্য ইজি বাইক কিন্তু জায়গায় মানে খুব হাই স্পিডে থাকলে ব্রেক করতে সমস্যা হয়, স্কিড করে। এটা আমাদের কমার্শিয়াল ভেহিকেলে যেটা হয়, আমাদের ভেহিকেলে এখানে একটা হাইড্রোলিক সিস্টেম থাকে। তো হাইড্রোলিক সিস্টেমটা পুশ করে পিস্টনকে, তখন লেগে যায়। এখানে কোনো হাইড্রোলিক সিস্টেমও নাই, শুধু এরকম একটা মেকানিক্যাল শ্যাফট আছে, যে শ্যাফটটা রেখে ঠেলা দেয়। মানে এটা পুরোপুরি একটা মেকানিক্যাল ব্রেকিং সিস্টেম। এবং এটা যেটা হয়, যারা চালায় রেগুলার, এবং আমরা এটা একটা মেকানিকের সাথে কথা বলেই জানছি, ওরও কথা হচ্ছে এই ব্রেকটা খুব খারাপ, এটাতে হাই স্পিডে চলার সময় ব্রেকিং ফেল করে। এটা কিন্তু ইজি বাইকের একটা অনেক বড় সমস্যা। ইজি বাইকের আরেকটা সমস্যা আছে ব্যাটারির ইলেকট্রোলাইট। যেটা ইলেকট্রোলাইট বলতে আমরা ব্যাটারির পানি বুঝাই। ব্যাটারির পানিটা আসলে আমরা জানি
ডিআয়োনাইজড ওয়াটার হওয়ার কথা, কিন্তু আমাদের গ্রামে যেহেতু এডুকেশন লেভেলটা অনেক কম, সবাই নর্মাল পানি ইউজ করে, এটা ব্যাটারি লাইফটাকে নষ্ট করে। আরেকটা হচ্ছে যখন ব্যাটারির সমস্যা হয় পানিটা আমরা ঢেলে দিই, যেহেতু একটা ব্যাটারিকে যদি আমরা চার্জ ডিসচার্জ করি পানিটা অ্যাসিডিক হয়ে যায়, এর পিএইচ ভ্যালু চেঞ্জ হয়ে যায়, কাজে এটা একটা অ্যাসিডিক ওয়াটার, এটাকে যদি আমরা ঢেলে দিই তাহলে এনভায়রনমেন্ট পলিউশন হয়, ইজি বাইকের একটা সমস্যা এটা। আর চার্জিং সিস্টেম তো আসলে অনেক ইনএফিশিয়েন্ট, এটা নিয়ে আমরা কথা বলবো। এটা এই যে চার্জারগুলো কমার্শিয়ালি পাওয়া যায় সেটার চার্জিং এ অনেক এনার্জি লস হয়। এই চার্জিংটা আমাদের যতক্ষণ ব্যাটারি লাগানো থাকে ততক্ষণ চলতে থাকে, এর জন্য ব্যাটারিটা ওভারচার্জ হয়ে যায়, গরম হয়ে যায়। আমাদের স্টাডি বলে ব্যাটারির টেম্পারেচার 60, 50, 60 এরকম উঠে যায় এবং বয়েল করে, অ্যাসিডটা বয়েল করা শুরু করে পানিটা। এটা যখন বয়েল করে তখন যেটা হয় এই ইলেকট্রোলাইট থেকে সালফুরিক অ্যাসিড ভেঙে হাইড্রোজেন আর অক্সিজেন তৈরি হয়। এই হাইড্রোজেনটা খুবই টক্সিক একটা, মানে এক্সপ্লোসিভ একটা এলিমেন্ট, কাজেই এটা মানে আমাদের সিস্টেমের জন্য খুব হার্মফুল একটা জিনিস। এই যে গ্যাসিংটা হয়, গ্যাসিং এর জন্য আমরা যদি চার্জিং স্টেশনের পাশে থাকি তাহলে দেখা যায় রাতে প্রচুর গন্ধ পাওয়া যায় এবং এটা খুব এক্সপ্লোসিভ একটা জিনিস। আর এনার্জিটা তো লস হয়, ব্যাটারি গরম হয়, ব্যাটারি নষ্ট করে এই চার্জিং সিস্টেমটা। আর একটা জিনিস হয়, যেহেতু এটা 3 ফেজ সিঙ্গেল ফেজ সিস্টেম, এটা যখন আমরা আমাদের সিস্টেমে লাগাই তখন সিস্টেমটা আপনার ইমব্যালেন্সিং হয়ে যায়। একটা ফেজে দেখা যাচ্ছে 3টা ভেহিকল চার্জ হচ্ছে, আর একটা ফেজে আমার কোনো ভেহিকল নাই, তখন দেখা যাচ্ছে যে আমাদের ট্রান্সফরমারটা ইমব্যালেন্সিং এর কারণে লোড হয়ে আমাদের ট্রান্সফরমার নষ্ট হচ্ছে। গ্রামে দেখা যাচ্ছে যেসব ফিডারে ইজি বাইক চার্জিং স্টেশন আছে সেসব ট্রান্সফরমার নষ্ট হওয়ার প্রবণতা বেশি, ওভার চার্জিং হয়ে যাচ্ছে, ওভার লোড হয়ে যাচ্ছে। এইটা একটা কারণ। আর একটা হচ্ছে এখানে যে হারমোনিক্স জেনারেট করে সেই হারমোনিক্সের কারণে 50 ওয়াট ট্রান্সফরমারগুলো ওভারলোড হয়ে যায়। আমরা যেটা করছিলাম এখানে একটা কিশোরগঞ্জের একটা গ্যারেজে আমরা একটা চার্জিং স্টেশন, ছোট্ট একটা চার্জার বানাই, একটা পাইলট স্টাডি করছি। কিশোরগঞ্জ নেওয়ার উদ্দেশ্য হলো যদিও ঢাকা থেকে অনেক দূরে, কিন্তু কিশোরগঞ্জের যে গ্যারেজের ওনার, ওর সাথে আমার কাজ করার অভিজ্ঞতা ছিল আগে, আর ও যেহেতু ইলেকট্রনিক্সটা ভালো বোঝে, কাজে ওর সাথে আমি আগে থেকে কাজ করে এই জায়গাটায় কাজ করার ব্যাপারে করলাম। এবং এখন পর্যন্ত আমাদের প্রজেক্ট শেষ হয়ে গেছে মাস দেড়েক হলো, এখনো আমার সিস্টেম রান করতেছে, এখন আমি রেগুলার আপডেট ওর কাছ থেকে পাচ্ছি। এই যে সাপোর্টটা, এই সাপোর্টটার জন্য কিশোরগঞ্জে করা। এখানে কমার্শিয়ালি বেশ কয়েকটা, এখন মধ্যে 30টা ভেহিকল থাকে, তাই না? 30টা ভেহিকল থাকে। ওরা এখানে রাত্রেবেলা চার্জ করে। আমরা যদি ছবিটা দেখি, এরকম বে আছে, বে গুলাতে ভেহিকেল গুলা থাকে, সবাই দিনের বেলায় চার্জার গুলো এরকম একটা র্যাকের মধ্যে রেখে যায়, এই চার্জারের উপরে নাম লেখা আছে কোনটা কোন গাড়ির চার্জার। রাত্রের বেলা এসে এই চার্জারটা নিয়ে ওর গাড়িতে লাগায়, চার্জ দেওয়া শুরু করে। এখানে তারের মধ্যে প্লাগ সিস্টেম আছে, ওই প্লাগে লাগায় দেয়। এই লাগানোর সময় কেউ কিন্তু খেয়াল করে না কোনটা কোন ফেজে যাচ্ছে। দেখা যাচ্ছে একই ফেজে 10টা গাড়ি লাগাই যাচ্ছে, আর একটা ফেজে কোনো গাড়ি নেই। এখানে একটা ইমব্যালেন্সিং এর চান্স অনেক বেশি। এই সিস্টেমটা আমরা সাইট সার্ভে থেকে দেখছি। সাইট সার্ভের সময় আমরা যেটা করছিলাম, কিছু মেজারমেন্ট নিছি। মেজারমেন্টের জন্য আমরা ইউজ করছিলাম ফ্লুকের 487, যেটা আমাদের পাওয়ার অ্যানালাইজার আছে, এটা ফ্লুকের সবচেয়ে ভালো পাওয়ার অ্যানালাইজার। এটা দিয়ে আমরা প্রত্যেক ফেজের কারেন্ট, ভোল্টেজ, হারমোনিক্স সবকিছু মাপছি আমাদের গ্যারেজে এই প্রজেক্টের আন্ডারে। এটা হলো মেজারমেন্টের সময় আমরা এই ফিডার গুলাতে প্রত্যেকটা কারেন্ট সেন্স করছি। এটা ফ্লুকের অ্যানালাইজার। আমরা যদি ছবি দেখি আমাদের ভোল্টেজ গুলা সাইনোসাইডাল, কিন্তু কারেন্ট গুলা যদি দেখেন, কারেন্ট গুলা ভিতরের শেপ গুলা হচ্ছে কারেন্ট গুলা পিওরলি নন সাইনোসাইডাল। এটার কারণ হচ্ছে ইজি বাইক গুলা চার্জ করে হলো টপ চার্জ হিসেবে। ওই ব্যাটারিটাকে আমার লাইনে লাগায় দেয়, যখন ব্যাটারি ভোল্টেজের চেয়ে লাইন ভোল্টেজ বেড়ে যায় তখন চার্জ হয়, বাকি সময় চার্জ হয় না। এখানে কোনো ক্যাপাসিটার, রেকটিফায়ার আছে, কিন্তু রেকটিফায়ারের পরে কোনো ক্যাপাসিটার ব্যাংক নাই, কাজে ইউনিফর্ম চার্জিং না, টপ চার্জিং। এই আমাদের এটা হলো আমাদের ইজি বাইকের কারেন্ট, বিভিন্ন ফেজের কারেন্ট গুলো যেহেতু নন সাইনোসাইডাল, কাজে এখানে একটা সিস্টেমের ইনহারেন্ট সমস্যা হচ্ছে হারমোনিক্স। এটা হচ্ছে ভোল্টেজ হারমোনিক্সটা 1.5%, যেটা আমাদের টলারেবল রেঞ্জে আছে, কিন্তু কারেন্ট হারমোনিক্সটা যদি দেখি এটা 66%, যেটা অনেক বেশি। কারেন্ট হারমোনিক্সটা অনেক বেশি। আমাদের যদি দেখি, এটা হলো ফান্ডামেন্টাল কম্পোনেন্ট, এটা থার্ড হারমোনিক্স, ফিফথ হারমোনিক্স, 7th, 9th, 11 এরকম প্রচুর হারমোনিক কম্পোনেন্ট আছে। এই হারমোনিক কম্পোনেন্ট গুলো আমাদের সিস্টেমটাকে ওভারলোড করে দেয়। আমাদের যে ট্রান্সফরমার আছে, ট্রান্সফরমারে হারমোনিক্স গুলো যে সার্কুলেটিং কারেন্ট ফ্লো করায়, ট্রান্সফরমারটাকে ওভারলোড করে। কারণ আমাদের ট্রান্সফরমারটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি স্টিল ট্রান্সফরমার, আয়রন কোর ট্রান্সফরমার। আয়রন কোর ট্রান্সফরমার হাই ফ্রিকোয়েন্সি নিতে পারে না, কাজে এইটা ট্রান্সফরমারকে
গরম করে দিচ্ছে। এই ট্রান্সফরমার ওভারলোডিং এর একটা কারণ হচ্ছে এটা, আর একটা কারণ হচ্ছে ফেজ ইমব্যালেন্সিং। আমরা লোকাল মার্কেটটাও দেখছিলাম। লোকাল মার্কেটে দেখছি যে ব্যাটারি হিসাবে আসলে মেইনলি চাইনিজ ব্যাটারিগুলো বেশি চলে, বাংলাদেশি ব্যাটারি চলে না। কারণ বাংলাদেশি ব্যাটারির একটা মার্কেট মানে একটা আইডিয়া আছে যে বাংলাদেশি ব্যাটারি ভালো না, চাইনিজ ব্যাটারি ভালো। এবং লোকাল মার্কেট থেকে আমরা একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখছি যে বাংলাদেশি ব্যাটারি চাইনিজ লেখে বাজারে চলে, কিন্তু ওই ব্যাটারিটাই বাংলাদেশি নাম থাকলে চলে না। মানে আমি নাম বলতেছি না, কিন্তু ওই কোম্পানির নামটা চাইনিজে লেখা, সবই চাইনিজে লেখা, ওই প্যাকেটটা বিক্রি হয় বেশি, কিন্তু ওইটার মেইন ব্যাটারি বিক্রি হয় না। যেহেতু মানুষের মধ্যে একটা আইডিয়া আছে চাইনিজ ব্যাটারি ভালো, ঠিক আছে, কাজেই ওইটা চলে, বাংলাদেশি ব্যাটারি চলে না। কাজেই বাংলাদেশি ব্যাটারি ম্যানুফ্যাকচারাররা মানে ইজি বাইকের মার্কেটটা ডমিনেট করে চাইনিজ ব্যাটারি ম্যানুফ্যাকচারিং। আমরা একটা ফিল্ড সার্ভে প্রজেক্টের জন্য আমরা এরকম একটা সার্ভে ফর্ম রেডি করছিলাম। এই সার্ভেটা নিয়ে আমরা আমাদের স্টুডেন্টরাই বিভিন্ন জায়গা থেকে ডাটা সংগ্রহ করছে। আমরা এই সার্ভে ফর্মের মধ্যে দেখেন অনেক কিছুই ছিল, যে কতদিন কতক্ষণ চলে, কতক্ষণ লাগে ব্যাটারি চার্জ করতে, কত টাকা লাগে, ব্যাটারির ওয়ারেন্টি আছে কিনা, বিভিন্ন ডাটা আমরা কালেক্ট করছি ফিল্ড থেকে। আমরা এরকম ফর্ম বিভিন্ন জায়গা থেকে, খুলনা, রাজশাহী, কিশোরগঞ্জ তো আছে, তারপরে কুষ্টিয়া, বিভিন্ন অঞ্চল থেকে ডাটা কালেক্ট করছি। এরকম আমরা এই প্রজেক্টে আমরা 78 ফর্ম কালেক্ট করা হয়েছে, যদিও নাম্বারটা অনেক কম, কিন্তু এটা ডাটা একদম গ্রাম থেকে কালেক্ট করা। আমাদের স্টুডেন্টরাই বিভিন্ন জায়গায় যাদের বাড়ি তারা ওখান থেকে নিয়ে আসছিল। তার মধ্যে 69% নতুন ইজি বাইক ছিল, 31% একটু পুরাতন ইজি বাইক ছিল, ডাটা যেটা আমরা কালেক্ট করছিলাম। আমরা যদি দেখি, আমরা সাইট সার্ভে বলে ব্যাটারি লাইফ আসলে বেশিরভাগই 9 থেকে 12 মাস, মানে 1 বছরের নিচে চলে, ব্যাটারি এর চেয়ে বেশি চলে না। সাইট সার্ভে বলে যে আমাদের 12 মাসে বেশি ব্যাটারি চলে না, মোটামুটি বেশিরভাগ ব্যাটারি 12। কেন চলে না এটা আমরা দেখবো আর একটা। এটার একটা কারণ হচ্ছে আমাদের চার্জিং, আর একটা কারণ হচ্ছে একেবারে ড্রেন করে ফেলি আমরা ব্যাটারি। যাই হোক, এই 9 মাসের ব্যাটারি চলে না। কাজে এখানে যদি আমরা সাধারণত ইজি বাইকের কেউ 6 মাস ওয়ারেন্টি দেয়, 6 মাস ওয়ারেন্টি দিলে আসলে 9 মাস চললে অসুবিধা নেই, মানে ওয়ারেন্টি ক্লেম করতে হয় না। আর ওয়ারেন্টি এই যে আমরা দেখতেছি এখানে দেখেন ওয়ারেন্টির ব্যাপারটা, কোন কোন কোম্পানি ওয়ারেন্টি প্রোভাইড করে, চাইনিজ কোম্পানিগুলো, কিন্তু এই ওয়ারেন্টিটা হলো 8 মাসের কম, 6 মাসের মতো ওয়ারেন্টি দেয় কিছু কিছু কোম্পানি। বাংলাদেশি কোম্পানি ওয়ারেন্টি দেয় না, কিন্তু বাইরের কোম্পানিগুলো 6 মাসের মতো ওয়ারেন্টি দেয়। এখানে একটা দিছিলাম যে ওয়ারেন্টি কয়দিন, ওয়ারেন্টি সাধারণত 6 মাসের মতো হয় অন অ্যাভারেজ। ব্যাটারি চার্জারটা আসলে মেইনলি কেনা হয় হচ্ছে গাড়ির সাথে। গাড়ি যখন কেনা হয় গাড়ির সাথে একটা চার্জার আসে। যেহেতু আমাদের ভেহিকল গুলা নতুন ছিল, বেশিরভাগ চার্জারই নতুন ছিল। তবে যেটা হয় গরমকালে, একটা ফিল্ড সার্ভে বলে যে গরমকালে অনেক ওভার চার্জিং এর কারণে গরম হয়ে অনেক কয়েল পুড়ে যায়, তখন চার্জারটা বেশি বিক্রি হয়। তো ওই জন্য কিছু কিছু ব্যাটারি চার্জার আপনার কিছু 39% ব্যাটারি চার্জার আমাদের ছিল, যে তাদের পরে কিনতে হয়েছে, কিন্তু বেশিরভাগ চার্জারই আসে। তো চার্জারটা আবার 2 রকম পাওয়া যায়, একটা হচ্ছে অ্যালুমিনিয়ামের তৈরি, অ্যালুমিনিয়ামের কয়েল যেটা দাম কম, আর একটা হচ্ছে কপারের তৈরি যেটার দাম একটু বেশি। আমরা যদি দেখি চার্জিং কোথায় করা হয় ইজি বাইক, আমাদের স্টাডি বলে যে বেশিরভাগই করা হয় গ্যারেজে, বাসায় চার্জিং খুব কম করা হয়। বাসায় চার্জিংটা না করার কারণ হচ্ছে এই গ্যারেজটা আসলে রাত্রেবেলা ওরা স্টোর করে ইজি বাইকটা, কাজেই ওদের শুধু চার্জিং না, স্টোরিং এর সময় সিকিউরিটি প্রোভাইড, কারণ এটা একটা বড় অ্যাসেট। একটা গ্রামের একটা লোকের জন্য 1 লাখ টাকার একটা ইজি বাইক একটা বড় অ্যাসেট। এই অ্যাসেটটার সিকিউরিটি প্রোভাইড করার জন্য একটা পার্মানেন্ট স্পেস দরকার। এই জন্য গ্যারেজটা আসলে ওরা শুধু যে চার্জিং এর জন্য ইউজ করে তা না, গ্যারেজটা একজন সিকিউরিটি লোক থাকে, দায়িত্বে কেউ থাকে, কাজেই এই সময়টা গাড়িটা টেক কেয়ার করার জন্য গ্যারেজটা ওদের দরকার। আর রাতের বেলায় আসলে চার্জিং হয়ে গেলে ওদের কাজটা হয়ে যায়। কাজে গ্যারেজটা শুধু চার্জিং এর জন্য, গ্যারেজটা সিকিউরিটির জন্য দরকার। এই জন্য গ্যারেজে চার্জিং বেশি হয়। বাসায় চার্জিং হয় হচ্ছে দুপুরবেলা যখন লাঞ্চে আসে কেউ, তখন অনেক সময় বাসায় অনেক সময় গ্যারেজে রেখেই লাঞ্চে যায়, 1 ঘন্টা 2 ঘন্টা চার্জ হয়। অনেকে বাসায় যেও চার্জ করে, যেহেতু সিঙ্গেল ফেজ, এটা বাসায় চার্জ করা সম্ভব। কত টাকা পে করে, জেনারেলি এটা ডিপেন্ড করে জায়গা টু জায়গা। কোনো জায়গায় রেটটা অনেক হাই, কোনো জায়গায় রেট অনেক কম। তবে জেনারেলি 100 টাকা থেকে 120 টাকা, 150 টাকা এরকম রেটটা হলো। আমি যদি দেখি 53% হচ্ছে 125 থেকে 150 টাকা রেটের মধ্যে পে করে। এর চেয়ে বেশিও আছে, কমও আছে। এটা আসলে ডিপেন্ড করে ওই জায়গায় কতটা চার্জিং স্টেশন আছে। যেখানে চার্জিং স্টেশন বেশি সেখানে কম্পিটিশনটা বেশি, কাজেই ব্যাটারি চার্জিং রেটটা কম। যদিও আমরা পরে দেখাবো যে আসলে এনার্জি যা খরচ হয় তাতে এটাতে খুব বেশি যে লাভ হয় তা না। যারা চার্জিং স্টেশনের মালিক তাদের যে খুব লাভ হয় তা না।
এখন যদি আমি দেখি আমরা কতক্ষণ চলে একবার চার্জ হলে। একটা ইজি বাইক সাধারণত 100 কিলোমিটারের উপর চলে একবার চার্জ হলে। 100 থেকে, নতুন গুলো অনেক চলে, ব্যাটারি যদি নতুন হয় তাহলে 100-র উপরে চলে, আর 100-র নিচেও চলে। তো জেনারেলি আমরা যদি দেখি 120 কিলোমিটারের মতো চলে, 120 থেকে 90 থেকে 120 কিলোমিটার এইরকম রেঞ্জে ইজি বাইক চালে একবার চললে। তো এইটা আমাদের গ্রামের জন্য অনেক, এটা সারাদিন ওদের হয়ে যায় মোটামুটি। এখন যদি বলি যে আর একটা জিনিস ছিল আমাদের ব্যাটারির পানি হিসাবে আমরা দেখছি যে অনেকেই বাজার থেকে পানি কেনেন, বিভিন্ন কোম্পানির আছে, রোহিমা প্রজের আছে, ভলভার আছে, বিভিন্ন কোম্পানির পানি আছে। তো পানিটা কেনে, যেহেতু ওভার চার্জ হয়, পানিটা গ্যাসিং হওয়ার জন্য 7 দিন পর পর বা 15 দিন পর পর পানিটা টপ করতে হয়। প্রতিটা ইজি বাইকে 5 লিটার পানি লাগে 15 দিন পর। আমি দেখছি 15 দিন পরে পানি লাগে সেটা। এই টপিংটার মেইন কারণ হলো এত র্যাপিড কারণ হচ্ছে ওভার চার্জিং এর জন্য গ্যাসিং হয়ে পানিটা চলে যায়। তো পানিটা তখন থাকে না, আবার টপ আপ করে নিতে হয়। আর একটা হচ্ছে অনেকে পুকুরের পানিও ইউজ করে পানি হিসাবে, এটা খারাপ, এটা করা উচিত না। আর যে বাজারে যে পানিগুলো পাওয়া যায় সবাই ইলেকট্রোলাইটের ব্যালেন্সটা মেনটেন করে না, কাজে ওটা একটা কারণ আছে। এখানে পানির কোয়ালিটিটা এনশিওর করলে ব্যাটারি লাইফটাকে ম্যাক্সিমাইজ করা যায়, কাজে এখানে একটা জিনিস আমরা দেখছিলাম। এবার যাই আমাদের যে মেইন টপিক ছিল যে আমাদের ইজি বাইক চার্জিংটা করতে গেলে আমাদের কি করতে হবে। আমরা আসলে ইজি বাইকের জন্য লিড অ্যাসিড ব্যাটারি ইউজ করি। লিড অ্যাসিড ব্যাটারির যে চার্জিং সাইকেলটা আছে সেইটাকে আমরা ফলো করে চার্জিং করার চেষ্টা করছি। আমাদের কমার্শিয়াল যে চার্জারগুলো বাজারে পাওয়া যায় সেটা যেটা করে যে রাত্রেবেলায় যখন ইজি বাইকটা নিয়ে আসা হয় তখন একটা কনস্ট্যান্ট ব্যাটারিতে চার্জ করা শুরু করে, তারপরে ও চলে যায়, আস্তে আস্তে ব্যাটারি ভোল্টেজ বাড়ে, চার্জ হয়, ব্যাটারি ভোল্টেজ বাড়ে, আমাদের চার্জিং কারেন্টটা কমতে কমতে ব্যাটারিটা চার্জ হতেই থাকে, সারা রাত ধরে চার্জ হয়, সকালবেলা চার্জ হয়ে যাওয়ার পরেও চার্জ হয়। তো আইডিয়ালি একটা লিড অ্যাসিড ব্যাটারি চার্জিং সাইকেল হচ্ছে এটা। প্রথমে একে কনস্ট্যান্ট কারেন্টে চার্জ করার কথা, মোটামুটি চার্জটা যখন হয়ে যাবে তখন কনস্ট্যান্ট ভোল্টেজে কিছুক্ষণ চার্জ করে তারপরে যেটা করা হচ্ছে চার্জটা বন্ধ হয়ে যাবে এবং কিছুক্ষণ পর পর ওকে চার্জ করে ওর যে লস হবে সেই লসটাকে সাপ্লাই করতে হবে। এটা হলো আমাদের আইডিয়াল একটা লিড অ্যাসিড ব্যাটারি চার্জিং সাইকেল। এটা হলো আমাদের একটা ওয়েবসাইট থেকে নেওয়া, এটা হলো আইডিয়াল কেমিস্ট্রি, আমাদের লিড অ্যাসিড ব্যাটারি কেমিস্ট্রি। আমরা এটাকে ফলো করার চেষ্টা করছি। আমাদের কমার্শিয়াল ভেহিকেল গুলো এটা ফলো করে না, ওরা যেটা করে কনস্ট্যান্ট ভোল্টেজে চার্জ করে। কনস্ট্যান্ট ভোল্টেজও না, ও আসলে রাতের বেলা যখন ভোল্টেজটা সেট করে তখন গ্রিড ভোল্টেজের উপর ভিত্তি করে একটা কনস্ট্যান্ট ভোল্টেজ সেট করে। তাতে যদি গ্রিড ভোল্টেজ বেড়ে যায় তাহলে ওই ভোল্টেজটা বাড়ে, গ্রিড ভোল্টেজ কমে গেলে ভোল্টেজটা কমে যায়। ওখানে একটা অটো ট্রান্সফরমার আছে, ওই ট্রান্সফরমারটাকে সেট করে দেয় রাত্রেবেলা। আমরা যেটা করছি, আমরা প্রথমে দেখলাম যে আমরা পুরো জিনিসটাকে চেষ্টা করছিলাম পাওয়ার ইলেকট্রনিক্সে করার জন্য। পাওয়ার ইলেকট্রনিক্সে করার জন্য আমরা 3টা সার্কিট নিয়ে কাজ করছিলাম। প্রথমে আমরা একটা কন্ট্রোল রেকটিফায়ার সার্কিট ডিজাইন করছিলাম, যেটার কাজ ছিল হচ্ছে এসিটাকে ডিসি করা, সেই ডিসিটাকে আমরা চার্জিং এ ইউজ করা। আর একটা করছিলাম ডিসি ডিসি চপার সার্কিট, এবং শেষে ছিল হচ্ছে অটো ট্রান্সফরমার দিয়ে করা। আমাদের ল্যাবে যেটা হয়েছে, প্রথম 2টা সার্কিট ল্যাবে কাজ করে কিন্তু চার্জিং এর সময় নেয় অনেক বেশি। যেহেতু আমাদের ইজি বাইক চার্জিং এ একটা পার্টিকুলার টাইম আছে, কাজে আমরা লাস্টে 3 নম্বরটা নিয়ে রাখছি। আমরা যেটা করছি কমার্শিয়ালি অ্যাভেলেবল যে চার্জার সেটাকেই মডিফাই করে আমাদের ফিল্ড টেস্টের জন্য ইউজ করছিলাম। আমাদের যে চার্জারটা ছিল সেটা, এটা একটা কমার্শিয়াল চার্জার। কমার্শিয়াল চার্জারে আমাদের সার্কিটটা আমরা এখানে ছিল, এই সার্কিটটা দিয়ে এই কমার্শিয়াল চার্জারটাকে কন্ট্রোল করা হয়েছে। এটা প্রথমে আমরা বুয়েটের ল্যাবে বেশ কিছুদিন টেস্ট করার পর যখন এটা ভালো কাজ করলো তখন আমরা কিশোরগঞ্জে যাই এটা সেট করি। কিশোরগঞ্জে ডাটা মনিটর করার জন্য আমরা একটা ডাটা লগার ডিজাইন করি, এটা আমাদের স্টুডেন্টের করা। তো এটা ডাটা লগারটা যেটা করে, প্রতি 1 সেকেন্ড ইন্টারভেলে এর ভোল্টেজ কারেন্ট মেজার করে ওয়েবে পাঠিয়ে দেয়, আমরা এখান থেকে লগ ইন করে সেটা দেখতে পারি। ডাটা লগারটাও আমরা ঢাকায় টেস্ট করি প্রথমে, তারপরে যাই। এটা হলো আমার ডাটা লগারের ইন্টারফেসটা। এখানে ইউজার নেম পাসওয়ার্ড আছে, আমরা যদি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ভিতরে ঢুকি ওয়েবসাইটে তাহলে এখানে ডিভাইস দেখায়, ডিভাইসের ভিতরে লাইভ ডাটা থাকে, আবার ডিভাইসে ডাউনলোডেবল সিএসভি ফাইল থাকে। ডাউনলোড যখন করি, এই যে এই ডাটাগুলো একেবারে প্রত্যেক দিনের ডাটা, প্রত্যেক ইন্টারভেলে 1 মিনিট ইন্টারভেলে ডাটাগুলো এখানে থাকে। সেই ডাটাগুলাই আমরা যদি সিএসভি ফরম্যাটে নামাই পরে আমরা দেখতে পারি। প্রত্যেক দিনের ডাটা এভাবে ও আপলোড করে রাখি। এটা একটা জিএসএম বেস ডিভাইস, ওইটা আমরা কিশোরগঞ্জে সেট করে দিয়ে আসছি, ওইটার ডাটা আমরা এখনো পাচ্ছি আর কি। আমরা পাইলটিং এর জন্য যেটা করি, আমাদের প্রজেক্টে ছিল নতুন ব্যাটারি সেট দিয়ে একটা ইজি বাইক রান করাইছি। ইজি বাইকটা
ওখানকার কিশোরগঞ্জে একটা ইজি বাইক, সেটাকে আমরা নতুন ব্যাটারি সেট করি এবং সেখানে আমাদের সিস্টেমটাকে সেট করে দিয়ে আসি। এগুলো হচ্ছে নর্মাল চার্জার, এটা হচ্ছে আমাদের চার্জার যেটা আমরা মডিফাই করছি, আর এটা একটা চার্জার, কমার্শিয়াল চার্জার, যেটার মধ্যে আমরা ডাটা লগার লাগাইছি। এটা হলো আমাদের সেই ডাটা লগার, এটা আমাদের ইথারনেট কেবল। এই ইথারনেট কেবলগুলো ডাটাগুলো স্যাম্পল করে আমাদের একটা ডাটা লগারে আসে এবং ডাটা লগার থেকে ওয়েবে চলে যায়। তো এই সিস্টেমটা আমরা ওদের গ্যারেজে যখন সেট করে দিয়ে আসলাম, তারপরে ঢাকায় বসে আমরা ডাটা মনিটর করি, প্রত্যেক দিনের ডাটা। আমাদের যদি দেখি আর একটা জিনিস করছিলাম, ওখানে একটা মানে কি বলবো, একটা লগ বই মেনটেন করছি আমরা, যে প্রতিদিন ইজি বাইকটা কখন বের হচ্ছে, কখন আসতেছে। আমরা সেটা দেখছি যে প্রত্যেকদিন ইজি বাইকটা আসলে অন এভারেজ আমরা 7 দিন মনিটর করে রিপোর্ট দিতে হচ্ছে, আমাদের সময় ছিল না। তো আমাদের দেখা গেছে অন এভারেজ 100 কিলোমিটারের মতো চলছে ইজি বাইকটা প্রত্যেকদিন। এবং যখন শুরু হয় তখন চার্জিং এ আমাদের যদি ইলেকট্রোলাইটের স্পেসিফিক গ্র্যাভিটি দেখি 1275 এর উপরে থাকে, কিন্তু যখন ফিরে আসে তখন 1100 মতো হয়ে যায়। ইলেকট্রোলাইটের স্পেসিফিক গ্র্যাভিটি আসলে ব্যাটারি চার্জিং এর একটা ইন্ডিকেটর। আমরা দেখব এটার সাথে ব্যাটারি চার্জিং এর ইন্ডিকেটরটা কোথায়। এটা প্রমাণ করে যে এটা ইন্ডিকেট করে যে ব্যাটারির কন্ডিশন কি ছিল, যখন যাচ্ছে তখন কি ছিল, যখন ফিরে আসে তখন কি ছিল। এই জন্য আমরা ইলেকট্রোলাইটিং এর চার্জিং এর ডাটাগুলো এখানে লক করছি। এটা শুভ্র আছে এখানে, ওর গ্যারেজে এটা ও করছে এবং ও সে ডাটাটা লক করছে। এটা আমাদের প্রজেক্টের একটা অ্যাক্টিভিটি ছিল। এটা হলো আমাদের চার্ট, যে আমি যদি দেখি ব্যাটারি চার্জ 100% থাকে, তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি 1275 এর মতো থাকে, 1250 থেকে 1275 এর মতো থাকে। এভাবে যদি আমি কমাই, এটা হলো কমার্শিয়াল এটা চার্ট। আমাদের স্পেসিফিক গ্র্যাভিটি যখন 1100 হয়ে যায়, তার মানে ব্যাটারি পুরোপুরি ড্রেন হয়ে গেছে। আমাদের ইজি বাইক কিন্তু মোটামুটি এই অবস্থায় ফিরে আসে। আপনারা যদি দেখেন, আমরা যদি আগের স্লাইডে যাই, এই যে প্রত্যেক দিন 1100 এর মতো চলে আসছে। তার মানে আসলে ইজি বাইকের ব্যাটারি পুরোপুরি ড্রেন অবস্থায় ফিরে আসে। 5% স্টেট অফ চার্জ থাকে। 5% স্টেট অফ চার্জ কিন্তু লিড অ্যাসিডের জন্য খুব খারাপ। লিড অ্যাসিডের লাইফ ডিপেন্ড করে হচ্ছে স্টেট অফ চার্জের উপর। এটাও একটা টেকনিক্যাল ডকুমেন্ট। এখানে দেখাচ্ছে যদি স্টেট অফ চার্জ কত হলে ইজি বাইকের লাইফ কত হয়। আমি যদি 70% চার্জ থেকে যায়, তাহলে এর লাইফ হয় হচ্ছে 1200 সাইকেল। আর আমি যদি 100% ডিসচার্জ করে ফেলি, যেটা আমরা করতেছি, 200 সাইকেলের বেশি চলে না লিড অ্যাসিড ব্যাটারি। এই জন্য আসলে কমার্শিয়ালি আমাদের লিড অ্যাসিড ব্যাটারি ফেল করতেছে। এই আমরা যেহেতু একেবারে ড্রেন করে নিয়ে আসতেছি, কাজে 200 সাইকেলের বেশি মানে কি, মানে 200 দিন, 200 সাইকেল মানে 200 দিন। আমরা যদি প্রত্যেকদিন না ধরি, 2 দিন বন্ধ ছিল, তাহলে হার্ডলি মানে 1 বছরের বেশি ইজি বাইক চলে না। এই জন্য চলে না, কারণ আমরা ইজি বাইকটাকে ব্যাটারিগুলো কমপ্লিটলি ড্রেন করে ফেলতেছি। ঠিক আছে? তো এইটা শুধু যে চার্জিং, আমাদের একটা আইডিয়া ছিল চার্জিং এর একটা বড় কারণ হচ্ছে চার্জিং এর জন্য ব্যাটারি নষ্ট হচ্ছে। এটা শুধু চার্জিং না, ডিসচার্জ সম্ভব। ঠিক আছে? এটা এই কার্ডটা নাই আপাতত। ইজি বাইকের সিস্টেমটা এমন ভাবে ডিজাইন করা, ব্যাটারি যদি পুরোপুরি ডিসচার্জ হয়ে যায়, তাও ইজি বাইক চলে। কিভাবে চলে? একদম খুবই আস্তে আস্তে চলে। তখন করে কি, ড্রাইভাররা তখন আস্তে আস্তে চালায়, গ্যারেজে ফিরে এসে আবার চার্জে দিয়ে দেয়। এই বাইকগুলো এমনকি 4টা-5টা ব্যাটারির বাইক 4টা ব্যাটারিতেও চলে। এত কনভিনিয়েন্ট কন্ট্রোলার এটা। একটা ব্যাটারি নষ্ট হয়ে গেলে ওটাকে সরাই দিয়ে 48 ভোল্টেও এটাকে রান করা সম্ভব। কাজে এই সিস্টেমটা এত রোবাস্ট যে আমাদের ব্যাটারিগুলোকে একেবারে ড্রেন করে দিচ্ছে, এবং ব্যাটারি ড্রেন করার জন্য আমাদের ইজি বাইকের ব্যাটারি বেশি দিন চলতেছে না। এইখানে একটা জিনিস দেখা যেতে পারে যে অটো কাট। তবে অটো কাট দিলে আবার ইজি বাইক 100 কিলোমিটার চলবে না। তখন আবার একটা জিনিস আছে, মানুষ 100 কিলোমিটার চলায় অভ্যস্ত, তখন একটা সমস্যা হতে পারে। কাজে এখানে একটা মানে জিনিস করতে হবে যে কিভাবে এটাকে ম্যাক্সিমাইজ করা যায়। ব্যাটারি লাইফটাও বাড়ানো হলো, ব্যাটারি ক্যাপাসিটি যদি একটু বাড়ায় দেওয়া যায়, তখন যদি অটো কাট দেওয়া যায়, তখন কিন্তু আপনার হয়তো 25% চার্জে যে আমাদের বন্ধ করে দিলাম, তখন লাইফটা সামান্য বাড়বে, ব্যাটারি লাইফ বাড়বে। তো এখানে একটা জিনিস, এই ফাইন্ডিংসটা আমাদের আছে। আর আমরা এবার আমাদের চার্জার যেটা বানানো হয়েছে সেটা একটু দেখি। দেখেন, এটা হলো একটা কমার্শিয়াল চার্জার, যেটা হলো ভোল্টেজটাকে বিল্ড করে। এখানে কিছু সিস্টেমের মধ্যে গ্লিচ ছিল, এটা বিল্ড করে আস্তে 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 থাকেই। তো এইটা আর কারেন্টটাও মোটামুটি থাকে, এবং 12-14 ঘন্টা যতক্ষণ কানেক্ট থাকে ততক্ষণ কারেন্ট থাকে। আমরা যে চার্জারটা বানাইছি, সেখানে ব্যাটারির ভোল্টেজটা আস্তে আস্তে বাড়তে বাড়তে যখন আমার 80 ভোল্ট মতো হয়ে যায়, একটা পার্টিকুলার ভোল্টেজ রিচ করে, তখন আমরা এটাকে অফ করে দিই। এটা হলো অফ। এই যে কারেন্ট অফ হয়ে গেছে, 10 মিনিট পরে আবার কানেক্ট করে কিছুক্ষণ চার্জ করে আবার অফ করে দেওয়া হয়। এই যে টপ চার্জটা, এটা আমাদের ছিল। এটা হলো আমাদের কারেন্ট, আর এটা হলো কমার্শিয়াল রিকভারি। এই কারেন্টটা সব সময় আছে, এই কারেন্ট কখনো যাবে না।
আর আমাদেরটায় চার্জ হয়ে যাওয়ার পরে অফ হয়ে যায়। এবং খেয়াল করে দেখেন এটা 12 ঘন্টা, আমাদেরটা হলো 8 ঘন্টার মতো। আমাদের 8 ঘন্টায় চার্জ বিল্ড আপ করে, কারণ আমরা কনস্ট্যান্ট কারেন্ট চার্জ করি। আমরা এটা 15 অ্যাম্পিয়ারে কনস্ট্যান্ট কারেন্ট চার্জ করেছে। কারেন্টটা মোটামুটি কনস্ট্যান্ট, একটু খেয়াল করে দেখেন কারেন্টটা 15 অ্যাম্পিয়ারের মতো কনস্ট্যান্ট থাকে, কারণ আমাদের ভিতরে কন্ট্রোল সার্কিট আছে। এটা একটা দিনের ডাটা, এটা আরেকটা দিনের ডাটা, একই জিনিস। ভোল্টেজটা বিল্ড হয়েছে, হওয়ার পর কেটে গেছে, ওই কারেন্টটা 15 অ্যাম্পিয়ারের মতো কনস্ট্যান্ট আছে। আর আমাদের কমার্শিয়াল যেটা বাজারে পাওয়া যায় তার কারেন্ট সবসময় আছে এরকম, এবং এটা যতক্ষণ সিস্টেমটা লাগানো আছে ততক্ষণ এটা চার্জ হবে। আর এটা এখান থেকে বোঝা যায় যে আমাদের এরকম যদি একটা কন্ট্রোলিং সার্কিট দেওয়া যায় সিস্টেমে, তাহলে সিস্টেমের চার্জিং হয়ে যাওয়ার পরে বন্ধ করে দিচ্ছে যেহেতু, তাহলে পাওয়ার লসটা কমানো সম্ভব। কারণ আমার জিনিসটা যখন চার্জ হয়ে যায় তারপরে কিন্তু যে কারেন্টটা নিচ্ছে এটা আসলে গ্যাসিং এর জন্য, আমার সিস্টেমটাকে গ্যাসিং করতেছে, ব্যাটারিটাকে ওভারহিট করতেছে, অনেক পাওয়ার লস করতেছে। কতটুকু এটাই আমরা দেখাচ্ছি। এখানে যদি আমরা দেখি একটা এনার্জি যদি কনজিউম আমাদেরটায় কনজিউম করে হচ্ছে 10 ইউনিটের মতো। 10 থেকে এটা ডিপেন্ড করে ইজি বাইকটা কতক্ষণ চলছে। 9 থেকে দেখেন 11 ইউনিটের মতো আমাদেরটাই কনজিউম করছে, কিন্তু ওদেরটাই কনজিউম করে 14। আসলে এটা কনজিউম করতেই থাকবে, যতক্ষণ লাগানো থাকবে ততক্ষণ কনজিউম করবে। এটা 14, 13 এরকম। কাজে এইখানেই আমি কিছুই করিনি, শুধু একটা কন্ট্রোল সার্কিট দিয়ে, একই ট্রান্সফরমার দিয়ে, একই সিস্টেম দিয়ে আমি 14 কে 11 বানানো সম্ভব। কাজে আমি যদি সিস্টেমের ভিতরে আরো এফিশিয়েন্ট চার্জিং সিস্টেম করতে পারি, তাহলে এখানে এনার্জি সেভ করার একটা পটেনশিয়াল আছে। আমরা কিন্তু আসলে ওদের চার্জারটাকেই মডিফাই করে একটা কন্ট্রোল সার্কিট রাখছি, যেটা ও চার্জ হয়ে গেলে বন্ধ করে দেয়, আর কিছু না, আর কনস্ট্যান্ট কারেন্টে চার্জ করে। আর এই চার্জিং এর সময়টা দেখেন এখানে 9 থেকে 10 ঘন্টার মতো লাগে, আর ওদের লাগে যতক্ষণ লাগানো, আসলে চার্জিং না, এটা হলো যতক্ষণ লাগানো আছে ততক্ষণই 12 ঘন্টা 14 ঘন্টা, এটা ডিপেন্ড করে কে কতক্ষণ চার্জ করবে। কাজে এখানে একটা এনার্জি সেভের অনেক বড় পটেনশিয়াল আছে। এটা আসলে আমাদের উদ্দেশ্য এটা না যে আমাদের সিস্টেমটাই সবচেয়ে সুন্দর, এটাই হবে। এইরকম একটা চার্জিং সিস্টেম দরকার যেখানে এনার্জি সেভ করা যায়, কারণ আমাদের চার্জ হয়ে যাওয়ার পর যে এনার্জিটা হয় সেটা আসলে লস, সেই লসটাকে আমার সাপ্লাই করাটা ঠিক না। এখানে চার্জিং এর পরে গ্যাসিং এর জন্য আমার এনার্জি নষ্ট করা ঠিক না। এবং আমাদের যেটা আমরা দেখছি, আমাদের সিস্টেমটা চার্জ হওয়ার পর যেহেতু বন্ধ হয়ে যায়, গ্যাসিংটা হচ্ছে না, ওভারহিটিং হচ্ছে না, কাজেই এই জায়গাটার এনভায়রনমেন্টটা অনেক সুন্দর থাকে। যেটা হয় কমার্শিয়াল ভেহিকলে প্রচুর গ্যাসিং হয়, ওই জায়গায় হাইড্রোজেন থাকায় জিনিসটা একটু হ্যাজার্ডাস। এটা ছিল আমাদের 7 দিনের ডাটা, এখনো আমাদের ডাটা আছে। এবং আরেকটা জিনিস হচ্ছে, যেহেতু আমাদের গ্যাসিং কম হয়, আমাদেরটা প্রায় মাসখানিক পরে ওয়াটার টপ করতে হয়। মাসখানিক পরে ওয়াটার টপ না করলেও চলে, আসলে অনেক দিন চলে। 5 লিটারও লাগেনি, অল্প কিছু পানি লাগছে 1 মাস পরে আমাদেরকে, কিন্তু অন্যটা কিন্তু 7 থেকে 15 দিনেই 5 লিটার পানি দিতে হয়। তাহলে ওয়াটার টপিংটাও কমে যায়, মেনটেনেন্সটা ইজি হয়ে যায় আমাদের জন্য। লাইফ আসলে এটা বাড়লে, এটা তো একটা ছোট স্টাডি ছিল, 7 দিনের স্টাডি বা 1 মাসের স্টাডি, এটা তো লাইফের ইন্ডিকেশন না। লাইফ কিছুটা বাড়বে এটার জন্য, তবে মেইনলি লাইফ এফেক্ট করে হচ্ছে ডিসচার্জিংটা। কাজে ডিসচার্জিং যদি আমি হাত না দিই, চার্জিং যতই ভালো হোক, লাইফটা যে খুব বেশি বাড়বে তা না, কারণ আমি ওটাকে ড্রেন করে ফেলতেছি। ড্রেন করে করার পর ব্যাটারি চার্জিং করলে করা যায় না। তবে একটা জিনিস আছে, লিড অ্যাসিড ব্যাটারি যদি একবার ড্রেন হয়ে যায়, সালফেশন হয়, তাহলে একটু ওভারচার্জ করে ওটাকে যদি আমি বয়েল করতে পারি, তাহলে ওটার লাইফটা আর একটু বাড়ে। এভাবে কিছুদিন পর পর লিড অ্যাসিড ব্যাটারিকে একটু বুস্ট চার্জ বলে, বুস্ট চার্জ করে ওটাকে ঠিক করতে হয়। এটা করার, এগুলোও আসলে আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মধ্যে আসতে পারে, যে আমরা যদি একটা যারা ইউজার তাদেরকে এটা শেখানো হয়, তাহলে এখানে করা যেতে পারে। আমি যদি একটু পলিসিতে যাই, ইজি বাইকের পলিসিতে আসলে যদি একটা অটো কাট সিস্টেম লাগিয়ে দেওয়া হয়, হ্যাঁ, কিন্তু লাইটটা বাড়াইতে হবে, মানে ইয়েটা পাওয়ারটা বাড়াতে হবে। হ্যাঁ, অটো কাট যদি আমি লাগাই তাহলে তো ব্যাটারি পুরোপুরি ড্রেন হবে না, কিন্তু সমস্যা হবে তখন আবার রেঞ্জ কমে যাবে, তখন 100 কিলোমিটার চলবে না। তখন ব্যাটারি ক্যাপাসিটি বাড়ালে আবার ওয়েট বাড়বে। এখন যে ব্যাটারির জায়গাটা আছে সেই জায়গায় এখন হয়তো ওইটাই ম্যাক্সিমাম ক্যাপাসিটি। এটা ব্যাটারি যারা বানান, যেমন রুইমা প্রজের আছে, ইনসোর আছে, ওনারা বলতে পারবে যে ওনারা ওই জায়গায় এখন বলতেছে 180 অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ওরা ইউজ করে। আসলে 130 অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি আমাদের স্টাডি বলে, ওগুলো 130 লেখা থাকে 180, 130 অ্যাম্পিয়ার আওয়ারের। ওটাই যদি কেউ ওই জায়গার মধ্যে 150 অ্যাম্পিয়ারের ব্যাটারি বা 180 অ্যাম্পিয়ারের আওয়ারের ব্যাটারি দেয়, তাহলে এই রেঞ্জে আমি অল্প কাট লাগানো সম্ভব। তখন অল্প চলবে, মানে 100 কিলোমিটার চললেও হয়তো 100% ড্রেন হবে না।
তখন হয়তো 30% থেকে যাবে, তখন ব্যাটারি লাইফ বাড়বে, ওটা ব্যাটারি ডেফিনেটলি ওটা ব্যাটারি লাইফ বাড়বে। এটা করা যেতে পারে, এটা আমাদের কন্ট্রোলারে নাই। শুনবো নাকি ওই মাহফুজের কাছ থেকে হ্যাঁ, কাজে রহিম আফরোজের আসলে ব্যাটারি নিয়ে একটু কাজ করার স্কোপ আছে। তবে আমি যেটা দেখছি, আমরা রহিম আফরোজের ব্যাটারি ইউজ করছি আমাদের সিস্টেমের জন্য। রহিম আফরোজের ব্যাটারি পর্যন্ত ওই জায়গায় বসে না, চাইনিজ ব্যাটারিগুলো ছোট, একটু ছোট। আমাদের রহিম আফরোজ ব্যাটারির জন্য ওই জায়গাটাকে একটু মডিফাই করতে হয়েছে আমাদের ভিকেলের ভিতরে, কারণ আমাদের বাংলাদেশের ব্যাটারিটা একটু বড়, ওদের ব্যাটারি ছোট, চাইনিজ যে ব্যাটারিগুলো পাবে। হ্যাঁ করা যায়, কিন্তু এক্সপেন্সিভ হয়ে যায়। এখন অল্টারনেট ব্যাটারি টেকনোলজি আছে লিথিয়াম আয়ন, তবে এটা আবার ঠিক, লিথিয়াম আয়ন ব্যাটারি দিলে জিনিসটা হালকা হয়ে যাবে, হালকা হলে স্ট্যাবিলিটি একটা ইস্যু হয়ে যাবে। এটার যে ওয়েটটা কিন্তু একটা স্ট্যাবিলিটি ইস্যু, কারণ যখন ওয়েট বেশি থাকে তখন ফ্রিকশন বেশি হয়, ব্রেকিং ভালো হয়। এখন ওয়েট যদি আমি কমাই দিই, ফ্রিকশন কমে যাবে। অনেকভাবেই করা যায়, কিন্তু এটার মেইন অ্যাট্রাকশন কিন্তু প্রাইস। 1 লাখ টাকায় আপনি একটা ভেহিকেল পেয়ে যাচ্ছেন যেটা খুব ভালো কাজ করে। এই 1 লাখ টাকার মধ্যে কি ব্যাটারির দাম ধরা না, আছে? ব্যাটারির দাম ধরা নাই। ব্যাটারির দাম 30 থেকে 50,000 টাকা ব্যাটারির দাম, কিন্তু পুরাতন ব্যাটারি ফেরত দিলে 20,000 টাকা আবার পাওয়া যায়। কাজে আসলে ব্যাটারির দাম 30,000 টাকা। 30,000 টাকা, 1,30,000 টাকা একটা এরকম ভেহিকেল পাওয়া যায় যেটা গ্রামের লোকের জন্য ভালো। এটা একটা ভালো এক্সাম্পল। আলটিমেটলি তো অপেক্স কমে যাবে না? হ্যাঁ, কমে যাবে। লিথিয়াম হলে আপনার ডিওডি অনেক বেশি পাওয়া যাবে। পাওয়া যাবে, কিন্তু লিথিয়াম হলে আবার চার্জিংটা খুব একটা বড় ইস্যু হয়ে যাবে। তখন এই যে সে চার্জার দিয়ে চার্জ করা যাবে না, তখন এক্সপ্লোশন হতে পারে, তাই না? এই লিথিয়াম আয়নের ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেমটা একটা বিশাল ইস্যু। আমার মনে হয় লিড অ্যাসিড ব্যাটারি দিয়েই আমরা থাকতে পারি, কিন্তু এখানে এটা ডিজাইনটা এমনভাবে করা উচিত যাতে 100% রেঞ্জটা না হয়। আর চার্জিংটা অবশ্যই ইস্যু, চার্জিংটা দেখা উচিত, চার্জিংটা যেন আর কি এফিশিয়েন্ট হয়। এটা খুব সহজেই করা যায় এই কন্ট্রোলিং সিস্টেম। আসলে আমি যতটুকু দেখছি গ্রামে কথা বলে, যে চাইনিজ যারা ম্যানুফ্যাকচারার তারা বাংলাদেশে কয়েকবার আসছে এবং তারা তাদের ডিজাইনকে বাংলাদেশের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু মডিফাই করছে। ওরা আমাদের এখান থেকে ফিডব্যাক নিছে যে কি দরকার, দিয়ে তারা মডিফাই করে এটাকে এইভাবে আনছে। এখন আমরা যদি এখানে রেগুলেশন ইম্পোজ করি, অবশ্যই তারা মডিফাই করবে। এটা কিন্তু আনঅফিশিয়ালি হয়েছে, যে মডিফিকেশন গুলো আসছে এটা আনঅফিশিয়ালি গ্রামের নিড হিসেবে তারা মডিফাই করছে তাদের সিস্টেম। আমাদের এখন যদি আমরা নিজে থেকে উপর থেকে বলে দিই, অবশ্যই মডিফিকেশন আসবে এবং করা যায়। আচ্ছা, আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে বাংলাদেশে তো এটার এই একটু ধোঁয়াশা আছে, লিগাল স্ট্যাটাস না আছে। ইন্ডিয়াতে তো দিস ইজ রিকগনাইজড ফর কোয়াইট লং টাইম। হ্যাঁ, তো ওদের ওই স্ট্রাকচারাল, মেকানিক্যাল এন্ড পাওয়ার সিস্টেম এইগুলো অনেক ন্যাচুরাল হতো। হ্যাঁ, অবশ্যই ইন্ডিয়ায় কি আছে আমি আসলে দেখি নাই, কারণ ইন্ডিয়ার জিনিসটা আমি আমার কোনো এক্সপিরিয়েন্স নাই। তবে বাংলাদেশের সিস্টেমটা নিয়ে আমরা স্টাডি করছি, এবং যদিও আমাদের এখানে একটা ধোঁয়াশা আছে যেটা রেগুলেশন নাই, কিন্তু এখন আসতে হবে, কারণ 5-10 লাখ ভেহিকেলকে আমরা হঠাৎ করে নাই বলতে পারবো না। এবং 10 লাখ ভেহিকেলটা এমনভাবে আমাদের সিস্টেমের মধ্যে ঢুকে গেছে, এটাকে সরালে আমাদের গ্রামের ট্রান্সপোর্টটা বন্ধ হয়ে যাবে। কারণ গ্রামে এখন রিক্সা বলতে এটাকে বোঝানো হয় আমাদের ইজি, মানে যত ফিজিবল জিনিস আছে, যত ফিজিবল ট্রান্সপোর্ট আছে, তার মধ্যে এইটা হলো সবচেয়ে বেশি এফেক্টিভ। 5 টাকা দিয়ে আমি একটা ভালো ডিস্টেন্স চলে যেতে পারি, এইটার অল্টারনেট আসলে নাই। কাজে এটাকেই আমার একটু সুন্দর করে এটাকে লিগালাইজ করা আমার মনে হয় দরকার, কারণ এখন সময় আসছে একটা 10 লাখ জিনিসটাকে রেকগনাইজ করা যে এটা আছে, এটা থাকবে। এবং আমরা যদি একটু দেখি, এটা যদি আমাদের একটা বাইক ধরে নিলাম 10 কিলোওয়াট এনার্জি নেয়, তাহলে 10 লাখ ইজি বাইক কত এনার্জি নেয়? 10 লাখ এনার্জি ইজি বাইক কিন্তু 1 গিগাওয়াট এনার্জি নেয়। এখন আমাদের সিস্টেম সাইজ যেখানে 1.5 গিগা, সেখানে 1 গিগাওয়াট যদি আমি জাস্ট রাফলি বলতেছি, 10 লাখ ইজি বাইক হয়তো নাই, কিন্তু 5 লাখ তো আছে। তাহলে 500 মেগা লোড আছে আমার ইজি বাইকের লোড রাত্রেবেলা। এই 500 মেগা লোডকে আমি কি করে নাই বলি? এটা অবশ্যই আমাদের নিডে আছে, এবং আমাদের এইখানে যদি আমি 5%ও ইমপ্রুভ করতে পারি, তাহলে 50 মেগা, মানে আমাদের 10% ইনক্রিজ হয়, তাহলে 50 মেগা, 5% করলে 25 মেগা সেটা। 25 মেগা কিন্তু অনেক অনেক এনার্জি। কাজে এটা নিয়ে আসলে অনেক কাজ করার একটা স্কোপ আছে। আমি মনে করি এটা নিয়ে ভালোভাবে ভাবা উচিত। একটা শূন্য বন্ধ করেছে বোধ হয়। 5 লাখ যদি হয় তাহলে 10 ইউনিট করে ধরলে 50 লাখ ইউনিট। 50 লাখ ইউনিট, 5000 50 লাখ ইউনিট হলে তাহলে মেগাওয়াট না? না 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 5000 হয় কি 50 লাখ কিলোওয়াট আওয়ার, হ্যাঁ। সেটা আপনার 10 ঘন্টায় হচ্ছে, আচ্ছা, ঘন্টা দিয়ে করেন, তাহলে 10 ঘন্টায় যেহেতু 5000 হচ্ছে, তাহলে 1 ঘন্টায় আমার 500 মেগা। 500 মেগা আসলে অনেক বড়, অনেক বড়। কাজে এটা আমাদেরকে দেখা উচিত। আমরা যদি একটু পলিসিতে যাই, আমাদের মেকানিক্যাল সিস্টেমটাকে একটু দেখা উচিত, কারণ এর স্টেবিলিটি একটা ইস্যু। আমার
কথা বলতে চাচ্ছি হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। পলিসিতে যাওয়ার আগে। স্যার পলিসিতে যাওয়ার আগে আমি যে ব্যাটারি ব্যাপারটা নিয়ে একটু বলতে হ্যাঁ, চাচ্ছিলাম। অ্যাকচুয়ালি স্যার রহিম আফরোজের এটা তো লিগেসি ব্যাটারির কথা বলতেছিলেন, এটা একদিক থেকে যেমন বিএসটি ম্যান্ডেটরি আইটেম, আবার এই ইস্যুটা নিয়ে ব্যাটারি ইস্যুটা নিয়ে ব্যাটারি অ্যাসোসিয়েশনের ওনারাও কিন্তু একটা কার্যক্রম হাতে নিয়েছে যাতে একটা স্ট্যান্ডার্ড ফর্মুলেশন করা হয়। হ্যাঁ যেমন স্ট্যান্ডার্ডের সাথে কিন্তু এটার মানে ডাইমেনশনটা প্লাস সবকিছু জড়িত। হ্যাঁ আমার মনে হয় ওনাদের ইনক্লুড করা যেতে পারে না, এটা তো- রহিম আফরোজের কাউকে যারা মানে এটা নিয়ে রিসার্চ করে। না, এটা হচ্ছে কি আপনাকে একটু জানাই, রহিম আফরোজ কিন্তু আমার কাছে একটা রিপোর্ট আছে, এটা 2016 সালে না 15 সালে রহিম আফরোজের করা এই ব্যাটারি, এই ইজি বাইকের মধ্যেই ওনারা একটা স্টাডি করছিল ইজি বাইকের ব্যাটারি নিয়ে, ওনারা নিজস্ব study। এরকম যদি বলি ওনারাও স্টাডি করে আছে, কিন্তু এটা সব বিভিন্ন জায়গায় আছে, এগুলো আসলে এখন সময় আসছে যে সব এক করে রহিম তো ইজি বাইকের জন্য ব্যাটারি অলরেডি তৈরি করছে, করছে, কিন্তু কমার্শিয়ালি খুব বেশি চলে না। কমার্শিয়ালি চলে মার্কেটে মার্কেটে নাভানারটা একটু চলে, আমি যেটা নাভানার ব্যাটারি এমনকি রিমসও আছে এখানে, ওনারাও বলতে পারে ওনাদেরও ব্যাটারি আছে, কিন্তু খুব একটা চলে না ইজি বাইকের ব্যাটারি। চাইনিজ গুলাই চলে, চাইনিজ গুলো 6 মাসের ওয়ারেন্টি দেয়, যদিও বলে ওয়ারেন্টি, আসলে আমরা খোঁজ নিয়ে দেখছি এই ওয়ারেন্টিটা ক্লেম করা খুব ডিফিকাল্ট। ওরা একটা ব্যাটারি বদলায় দেয় 5টার মধ্যে, আসলে যদি ব্যাটারি সিরিজে লাগানো হয় একটা ব্যাটারি বদলালে ওই পুরো ব্যাটারি ব্যাংকটাই হ্যাম্পার করে, তো এইভাবে করে কোনো মতে ওয়ারেন্টিটা ক্লেম করে। কিন্তু একটা আইডিয়া আছে যে চাইনিজ ব্যাটারি চলে বেশি, আমি জানি না চাইনিজ ব্যাটারি হয়তো চলে বেশি, কিন্তু ওই জন্য চাইনিজ ব্যাটারির জন্য আমাদের এই ইজি বাইকটা এখনো মানে চাইনিজ ব্যাটারি ডমিনেটেড। কিন্তু আপনি তো বললেন চাইনিজটা আসলে বাংলাদেশি। না না, বাংলাদেশি কোম্পানি, চাইনিজ তো বাংলাদেশি না, চাইনিজ আছে, কিন্তু বাংলাদেশে একটা কোম্পানির ব্যাটারি দেখছি আমরা, ওরা ওদের নামটা চাইনিজে লেখা, প্যাকেটটা সব চাইনিজে। আমাকে ডিলার যেটা বলছে এটা আসলে বাংলাদেশি ব্যাটারি, চাইনিজে ওদের নামটা লেখা আছে, ওটা চল, কারণ ওখানে লেখা আছে ব্যবসা পলিসি। অনেক ভেহিকেলে স্যার ড্রাই সেল ব্যাটারি ইউজ করে মনে হয়। ড্রাই সেল ব্যাটারি একটা সমস্যা কি, যে ওভারচার্জিং যখন হয় তখন গ্যাসিং হলে কিন্তু এনার্জিটা চলে যাচ্ছে, ওভারহিট কম হয়, কিন্তু ড্রাই সেল ব্যাটারি যদি ওভারচার্জিং হয় এটা অনেক গরম হয়ে যাবে, কারণ ওটা হিট ডিস্ট্রিবিউশনটা অত ভালো না। এই জন্য ফ্লাডেড লিড অ্যাসিড ব্যাটারি কিন্তু মানে ওভারচার্জিং ইস্যুতে ভালো ড্রাই সেলের, কারণ আমি টপ আপ করে দিলাম, এনার্জিটা চলে গেছিল, আমি আবার পেয়ে গেলাম, কিন্তু গরমটাও ওই বয়েল হয়ে চলে গেল। কিন্তু ড্রাই সেল ব্যাটারি কি করবে, ও গ্যাসিং হবে এবং এক্সপ্লোর করতে পারবে। ড্রাই সেল ব্যাটারি আচ্ছা, ইফতালা করে ম্যাডাম কমেন্টের সঙ্গে একটু যোগ করি, সেটা হচ্ছে বাংলাদেশে ব্যাটারি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের মেম্বার হচ্ছে 11 জন, এবং অফিশিয়ালি স্পিকিং ইটস এ ভেরি স্ট্রং সিন্ডিকেট। হ্যাঁ, আমি হাতিয়া একটা মিনি গ্রিডের জন্য একটা কথা বলতে গেছিলাম, কয়েকজনের সঙ্গে বসছিলাম, আমাদের প্রস্তাবটা ছিল এরকম যে যেমন যে এভিয়েশন ইন্ডাস্ট্রিতে দের ইজ এন অ্যাপ্রোচ যে কত ঘন্টা ইঞ্জিনটা চলে তার জন্য ওই রোলস রয়েসকে ওদেরকে পয়সা দেওয়া হয় আর কি। তো ওদেরকে বলছিলাম যে আপনাদের সঙ্গে একটা এরকম করা যায় কিনা, যে কত ইউনিট আপনি স্টোর করে সাপ্লাই করলেন তার উপরে আপনারা একটা পয়সা নেবেন, মানে মডেল এরকম। তো দে আর ভেরি অ্যানয়েড অন দিস অ্যাপ্রোচ। এরকম বলছেন যে আমাদের আসলে ব্যাটারি কত সাইকেল চলে এটাই তো আমরা ঠিক মতো জানি না, মানে এবং কিভাবে মেইনটেইন। আমি বলছি সব আপনাদের কন্ডিশন অনুযায়ী হবে। এবং আমার একটা প্রশ্ন ছিল খুব পরিষ্কার, সেটা হচ্ছে যে পুরো দুনিয়াতে ব্যাটারি বিক্রি হয় হচ্ছে কিলোওয়াট আওয়ার, আই মিন দ্য নাম্বার অফ ইউনিটস দ্যাট ইট ক্যান প্রিজার্ভ এন্ড ইট ক্যান সার্ভ। কিন্তু শুধুমাত্র আমি আমার জানার মতো বাংলাদেশে দেখেছি যে আপনার অ্যাম্পিয়ার আওয়ার এন্ড ভোল্টেজ, ভোল্ট। তো মানে আপনি অঙ্ক করে নিতে হবে যে ভোল্টকে অ্যাম্পিয়ার আওয়ার দিয়ে গুণ দিয়ে তারপরে একাতে দিয়ে ভাগ দিলে ইউ গেট দ্য কিলোওয়াট আওয়ার। সো মানে আপনার 1.5 কিলোওয়াট আওয়ার স্টোর করতে পারে ওই ব্যাটারির দাম বাংলাদেশে যদি 15,000 টাকা হয়, তাহলে 1 ইউনিট বিদ্যুৎ ধারণ করার ব্যাটারির 1 ইউনিটের জন্য 10,000 টাকা খরচ। তো আমি ওদেরকে বললাম যে 1 ইউনিটের বিদ্যুতের দাম 5 টাকা, তো 5 টাকা রাখার জন্য যে মানি ব্যাগ তার দাম 10,000 টাকা, কেমন হয় না? তো এইটাতে একটু মানে যাদের সঙ্গে কথা বলেছি তারা একটু অপ্রস্তুত আর কি। সো ব্যাটারির জায়গাটাতে আমার মনে হয় টেকনোলজি এন্ড দ্য কমার্শিয়াল অ্যাসপেক্ট এখানের মধ্যে অনেক জায়গা আছে, এবং বিএসটি হ্যাজ রোল টু প্লে। আপনি ব্যাটারির ক্ষেত্রে তো ওর ইউনিট হ্যাজ টু বি দ্য স্টোর, আপনি অ্যাম্পিয়ার আওয়ার লেখেন, ভোল্ট লেখেন, আমার আপত্তি নেই, কিন্তু নাম্বার অফ ইউনিটস হ্যাজ টু বি রিটেন, কারণ ইউনিট হিসেবেই আমরা বিদ্যুৎ দেই, ইউনিট হিসেবেই আমরা বিদ্যুতের হিসাব নিকাশ করি, তাহলে ওটারও একটা থাকা উচিত, মেনশন থাকা উচিত ব্যাটারির মধ্যে। থ্যাংক ইউ। এখানে আসলে আমি যেটা, এটা একটা পাইলট স্টাডি ছিল, আমাদের উদ্দেশ্য ছিল আসলে এটা একটা প্রবলেম, এটাকে দেখানো। এখন আপনাদের মধ্যে এটাকে ডিসিমিনেট করা, আপনারা এটা আসলে এটা নিয়ে কাজ করার অনেক স্কোপ আছে,
এখানে আমি যেটা দেখাচ্ছি যে 500 মেগা একটা লোড আমাদের গ্রিডে আসছে এবং এটা নিয়ে আমরা অ্যাকনলেজ করে যদি আগাই এই 500 মেগাকে হয়তো আমরা 450 মেগা করতে পারবো, কিন্তু এটাকে অ্যাকনলেজ না করলে এটা আরো বড় হবে। যাই হোক, আমরা যদি একটু যাই, আমরা যে পলিসি সিস্টেমের কথা বলছি, আমাদের পাইলট সিস্টেম মানে চার্জিং একটা পার্ট ছিল, আমাদের কিছু সাজেশন উপস্থাপন করতে হবে। আমরা মনে করছি যে মেকানিক্যাল সিস্টেমের যে মডিফিকেশন এটা খুব দরকার। এটার জন্য মানে আমাদের বিআরটি আছে বা আমাদের আরো ডিপার্টমেন্ট আছে যারা এটা সেফটি নিয়ে আসলে ভাবা উচিত, এই সিস্টেমের সেফটি নিয়ে, মেকানিক্যাল সিস্টেম। এরপরে আমাদের কাছে মনে হয়েছে চার্জিং সিস্টেমটা তো এফিশিয়েন্ট করা দরকারই, এটাকে যদি 3 ফেজ করা যায় তাহলে, যদিও সিস্টেমটা 3 ফেজ দরকার নাই, সিঙ্গেল ফেজই করা যায়। 3 ফেজ করলে এটা ফেজ ইমব্যালেন্সিং এর প্রবাবিলিটিটা একেবারেই থাকে না। ফেজ ইমব্যালেন্সিংটা যেখানে একটা ইস্যু, সেখানে আমরা 3 ফেজ করলে ফেজ ইমব্যালেন্সটা চলে যায়। আর 3 ফেজ করলে একটা সুবিধা হলো আমরা এখন বিটিআরসি নতুন একটা বিইআরসি আমাদের এনার্জি রেগুলেটরি কমিশন নতুন একটা ট্যারিফ দিচ্ছে হচ্ছে চার্জিং এর জন্য। এখন আমি যদি বাসায় চার্জিং করি আমাকে এই ট্যারিফটার বাইরে চলে যাচ্ছে। আমি যদি আমি 3 ফেজ চার্জার করি, 3 ফেজ চার্জার বাসায় চার্জ দেওয়া সম্ভব না, এটাকে কমার্শিয়াল চার্জিং স্পেসে চার্জ দিতে হবে। 3 ফেজ চার্জার যে কোনো জায়গায় লাগানো যাবে না। এখানে একটা অটো রেগুলেশন চলে আসতে পারে যদি 3 ফেজ করা যায়। আর একটা হলো ইলেকট্রিক্যাল সাইড থেকে 3 ফেজ চার্জারটা অনেক কম হারমোনিক্স করবে, সিস্টেমটাকে অনেক বেশি স্টেবল লাগবে। কারণ 3 ফেজে যারা আপনারা ইলেকট্রিক্যাল আছেন তারা জানেন 3 ফেজে আমাদের ভিতরে যদি ক্যাপাসিটার দিই, ক্যাপাসিটার চার্জ করতে আমাদের কম ক্যাপাসিটারের সাইজ লাগবে, আমাদের কারেন্টটা অনেক ব্যালেন্স থাকবে, পাওয়ারটা অনেক ব্যালেন্স থাকবে। 3 ফেজে আমাদের সিস্টেমটা যদি করা যায়, যদিও দরকার নেই 1 কিলোওয়াটের একটা সিস্টেমকে 3 ফেজ করার দরকার নেই। 3 ফেজ করলে সিস্টেমটা মানে মডিফিকেশনটা মানে সিস্টেমের ইম্প্যাক্টটা অনেক ইউনিফর্ম হবে। এই জন্য আমাদের মনে করছি যে আমাদের 3 ফেজ কানেকশন হলে এটা করলে ভালো করতে হবে। আর একটা হচ্ছে চার্জিং পলিসি ডিজাইন দরকার, যে আমাদের ব্যাটারি সিস্টেমের মধ্যে মডিফিকেশন গুলো যেন আসে, আমাদের ওই যে 50% যেটা ড্রেন হয়ে যাচ্ছে ড্রেনটা যেন পুরোপুরি না হয়। আর একটা আমরা ভাবছি যে অ্যাওয়ারনেস দরকার, যারা ইজি বাইক চালায়, যারা ইজি বাইক ইউজ করে তাদের প্রত্যেকেরই অ্যাওয়ারনেস দরকার। কারণ এই যে আমি যেটা দেখালাম যে অ্যাক্সিডেন্ট, ফ্রিকুয়েন্ট অ্যাক্সিডেন্ট, এটা কিন্তু অ্যাওয়ারনেস থাকলে একটু প্রিভেন্ট করা সম্ভব। মেকানিক্যাল সিস্টেম মডিফিকেশন তো সম্ভবই, কিন্তু আরেকটা হলো ইজি বাইক যারা চালায় তাদেরও বোঝা উচিত ব্রেকিং এর একটা সমস্যা আছে, ইজি বাইকের মেকানিক্যাল স্টেবিলিটি একটা সমস্যা আছে, এই অ্যাওয়ারনেস গুলো দরকার। তারপরে এই যে গ্যাসিং যেটা হয়, এর মধ্যে যে হাইড্রোজেন গ্যাস আছে, এখানে যদি কোনো কারণে আগুন লাগে, এটা যে একটা এক্সপ্লোশন হতে পারে, যেখানে চার্জার আছে সেখানে যেন এগুলো একটু ক্যাম্পেইন দরকার। আর একটা জিনিস দরকার, সেটা হচ্ছে হলো আমরা বর্তমান চার্জিং স্টেশন গুলো সব এলটি সাইডে লাগানো, সবগুলো এলটি সাইড। যারা ডিস্ট্রিবিউশন থেকে আসছেন তারা জানেন এলটি সাইডে যদি আমরা সিস্টেম লাগাই তাহলে ট্রান্সফরমার লসটা যোগ হয় না, কিন্তু এখানে কিন্তু এই বাইকগুলো প্রচুর ট্রান্সফরমার লস দিচ্ছে। কারণ এটা ফেজ ইমব্যালেন্সিং এর জন্য হারমোনিক্স আছে একটা লস, ফেজ ইমব্যালেন্সিং এর জন্য একটা লস, কাজে এই ট্রান্সফরমার লসগুলোর জন্য তারা বিল দিচ্ছে না। কাজে যদিও এদের গ্যারেজগুলোর লোড হয়তো 50 কিলোওয়াট না, কাজে ওরা কমার্শিয়ালি কোনো সাবস্টেশন মেনটেন করতে বাধ্য না, কিন্তু আমার মনে হয় এদেরকে একটা সাবস্টেশন মেনটেন করা উচিত। কারণ এদের জন্য যে লসটা হয় ট্রান্সফরমারে অনেক লস, এবং এদের জন্য যেটা করে ওই ফিডারে যারা রেসিডেন্সিয়াল লোক আছে তারা সাফার করে, এই ট্রান্সফরমারটা নষ্ট হচ্ছে। করতে তো তারপরে দেখা যাবে যে ওটার কস্টিং অনেক বেড়ে যাচ্ছে। এখন কি অ্যাট্রাকটিভ একটা না, এটা তো এখন তো কোনো রেগুলেশনের মধ্যেই নাই। এই যে আমরা ইজি বাইকের প্রজেক্ট করলাম, তো ইজি বাইকের জন্য একটা ইজি বাইক লাগবে। শুভ্র বললো ও আমার প্রজেক্টে আছে, আমি বলবো, ও বললো যে আমি এটা কিনে নিই, আমার একটা ব্যবসা লাগবে, আমি কিনে নিই। ও কিনে ফেললো, কাউকে কিছু বলতে হলো না, কোনো রেজিস্ট্রেশন করতে হলো না, বাজার থেকে কিনে পরের দিন থেকে ওইটা চলতে শুরু করলো সড়কে। এইবার এটা তো হতে পারে না। এটা তো একটা মোটরসাইকেল কিনতে গেলেও আমাকে একটা পারমিশন লাগে, এমনকি রিক্সাটা একটা লাইসেন্স প্লেট লাগে, কিন্তু ইজি বাইকের কিছু লাগে না। ইজি বাইকটা নামাই দিলেন চলতে শুরু, এটা তো হতে পারে না। একটা নরমালি একটা যে থেকে ম্যানুফ্যাকচার থেকে করে নিল, হ্যাঁ, ওয়েল্ডিং ফ্যাক্টরি থেকে সে বানিয়ে নিয়ে আসে, মানে কোনো এটা কোনো রেগুলেশন নাই, এটার কোনো রেগুলেশন, এটা তো হতে পারে না। এই রোডে চলছে। হ্যাঁ, এমনকি একটা জেলায় কয়টা ইজি বাইক থাকবে তার কোনো গাইডলাইন। আপনারা এখন যারা যান ঢাকা শহরের বাইরে গেলে জেলা শহরে ঢোকা যায় না ইজি বাইকের জন্য। এইভাবে তো চলতে পারে না, একটা রেগুলেশনের মধ্যে আসতে হবে। এখন আমরা যেটা 5 টাকা দিয়ে কিনতেছি সেটা যদি রেগুলেশন আসলে 7 টাকাও হয়, কিন্তু লাইফটা একটু ইজি হয়, তাহলে অসুবিধা কোথায়? আর আমাদের প্রায় বাইং কস্ট মানে পাওয়ার কিন্তু বাড়তেছে কেন? আমরা এখন, আর এটা কিন্তু যেটা বললাম যে ইজি বাইকের চার্জিংটা ডিপেন্ড করে হচ্ছে ওইখানে কয়টা চার্জিং স্টেশন আছে। চার্জিং স্টেশনের সংখ্যা যদি কমে যায় তাহলে চার্জিং
প্রাইস কিন্তু ওরা অনেক নিচ্ছে, যদি আপনার কাছ থেকে 7 টাকা নিচ্ছে, আপনার দিচ্ছে 7 টাকা, কিন্তু ওরা অনেক টাকা দিচ্ছে, 220 টাকা 300 টাকাও চার্জিং করে। আবার এমনও আছে যে অনেক দূরে চলে গেছে দিনের বেলা চার্জ করতে হবে, দিনের বেলা চার্জ করতে হবে, এখন অল্প সময়ের জন্য চার্জ করতে হবে, ওই জন্য 100 টাকা নিয়ে নিচ্ছে যে 2 ঘন্টা, কারণ ওর ঠেকাত হতো। এখানে কোনো রেগুলেশন নাই সিস্টেমটা, এইখানে একটা রেগুলেশন ফ্রেমওয়ার্কে এটা আসা উচিত, এটাই। তো এটাই ছিল আমাদের স্টাডি। আমরা যদি দেখি আমার সাথে শুভঙ্কর আছে, ও ডিজাইনে কাজ করছে, শুভ্র ওর গ্যারেজে আমি কাজ করছি, ওই হলো কিশোরগঞ্জে আমার হেল্পিং হ্যান্ড, আমার সাথে মাহিনুর আছে, আরো অনেকে কাজ করছে বুয়েটে। এই কয়জনকে আমরা অ্যাকনোলেজ করি, আমি জিআইজেডকে অ্যাকনোলেজ করতেছি কারণ ওনারা আমাদেরকে ফান্ডটা দিচ্ছে। আর অফকোর্স সেটা যদি প্রবলেমটাকে অ্যাকনোলেজ না করতো আমি এটা নিয়ে কাজ করতে পারতাম না। কাজেই আমার কথা হচ্ছে সিস্টেমটাকে আমরা একটু আগাই, আমাদের এই ইজি বাইক নিয়ে কাজ করার প্রচুর স্কোপ আছে, এবং এটা শুধু মানে সেটা অ্যাজ এ রেগুলেটরি অথরিটি এখানে যেটা করতে পারে, এফিসিয়েন্সির একটা বেঞ্চমার্ক করতে পারে বিএসসি এর সাথে কাজ করে, যে এই চার্জারের একটা স্ট্যান্ডার্ড থাকবে, যে স্ট্যান্ডার্ডের নিচে চার্জার বাজারে থাকবে না। আর ব্যাটারির ক্ষেত্রে অবশ্যই ব্যাটারির এখন যেটা হচ্ছে 180 অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি বলে 130 অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি বিক্রি হচ্ছে, এটা তো হতে পারে না। মানে রহিমাত্র যে স্বীকার করতেছে এটা 130 অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি, কিন্তু লেখা আছে কিন্তু 180। কারো কোনো যদি প্রশ্ন থাকে, মন্তব্য থাকে, কারো ব্যাটারির একটা অটো কার্ড দিয়ে জি আচ্ছা, এই কোন অ্যাসোসিয়েশন কি আছে আপনাদের এই থ্রি হুইলার এই কি বলে এটাকে আমরা ইজি বাইক বলি, ইজি বাইক মালিক চালক বা এটা কিছুদিন আগে গত বছর একবার করছিল ওখানকার মেয়র সাহেব, মানে শহরের ইজি বাইক এবং গ্রামের ইজি বাইককে আলাদা করার জন্য রেজিস্ট্রেশন ব্যবস্থা করছিল, কিন্তু এখানে একটা বিশাল মানে বাক বিতরণের কারণে ওটা বন্ধ হয়ে যায়। ও মানে ওখানে শহরের ইজি বাইক গ্রামের ইজি বাইক আবার জাতের পার্থক্য আছে? হ্যাঁ, পার্থক্য না, ওটা করার চেষ্টা করছিল কিন্তু ওটা হয় নাই। ও আচ্ছা, মানে শহরেরটা গ্রামে যেতে পারে, গ্রামেরটা শহরে আসতে হ্যাঁ, পারে। যেখানে- এখন পারে, আগে বন্ধ করার চেষ্টা হয়েছিল, যেটা কাজ করে বন্ধ এখন এটা আসলে এক জায়গার রেগুলেশন দিয়ে তো আটকানো যাবে না। এটা আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, একটা পয়েন্ট আমরা দেখলাম যে চার্জিং, আপনি যে মডেলটা উপস্থাপন করছেন ওখানে চার্জিংটা একটা সার্টেন পয়েন্টে যাওয়ার পরে, পিক পয়েন্টে যাওয়ার পরে অফ করে রাখতে এবং সার্টেন পিরিয়ডে যাবে, আবার কিছুক্ষণ পরে আবার অন করতে হবে। হ্যাঁ। এই জিনিসটা তো চার্জিং তো রাতের বেলায় মূলত চার্জে দিয়ে ওরা সবাই না, এটা তো অটো হয়, আমাদের অটো আমার তার ভিতরে একটা ছোট্ট সার্কিট আছে যেটা ভোল্টেজ ডিটেক্ট করে, ভোল্টেজটা রিচ করার পরে কেটে দেয়। তারপরে আমি এখন 10 মিনিট রাখছি, আমাদের স্টাডি বলে এখন বলতেছে যে এটা 20 মিনিট বা আধ ঘন্টা পরে। এটা দেওয়া হয়েছে হলো আসলে লিড অ্যাসিড ব্যাটারি অটো ডিসচার্জ হয়, কাজে ওই 20 মিনিটে যে ডিসচার্জটা হয়েছে সেটাকে টপ করার জন্য। কয়বার এটা যতক্ষণ লাগানো থাকবে সিস্টেমের ভিতরে ও টপ চার্জ করতেই থাকবে, কিন্তু 20 মিনিট পর বা এখন 10 মিনিট পর পর। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, সেটা হচ্ছে যে আমরা তো মিনি গ্রিড আমাদের অলরেডি মিনি গ্রিড অপারেট করি, এখানে আমাদের প্রায় 60-70 ইজি বাইকস আমাদের চার্জ করতে হয়। তো যেটা বলতে চাচ্ছি যে আপনাদের চার্জার যেটা কমার্শিয়ালি আপনারা যেটা দেখালেন যে কমার্শিয়াল অ্যাভেলেবল যেটা আপনাদের সার্কিট এনগেজ করে যেটা তৈরি করছেন, এটা কি কমার্শিয়ালি দামের তারতম্য কেমন হতে পারে? আসলে আমরা তো ল্যাবে এটা করছি, এটা একদম একটা আমাদের যে সিস্টেমটার মধ্যে গেছে কমার্শিয়াল জিনিসটাকে আমরা সামান্য কিছু মডিফাই করছি, এখানে তেমন বেশি হয়তো বেশি ডিফারেন্স হবে না, কিছু সেন্সর টেন্সর আছে কিছু, এটা হয়তো 2-3 হাজার টাকা এক্সট্রা খরচ হতে পারে যদি আমি লার্জ স্কেলে করি, কিন্তু আসলে এটা একটা দেখানো, যখন আমরা কেউ যদি এটা বানাতে চায় তাহলে তাকে সম্পূর্ণ নতুন ভাবে বানানো উচিত, যেটা বাজারে পাওয়া যায় সেটাকে মডিফাই না করে নতুন ভাবে বানানো উচিত। এটা আসলে এটা নিয়ে কাজ করা উচিত যারা কমার্শিয়াল কাজ করে। আমরা চার্জারগুলি কি বাইরে থেকে আসে? হ্যাঁ, সব আমাদের চায়না লোকাল থেকে। হ্যাঁ, সব চায়না থেকে আসে। সব জায়গা। এবং চায়না থেকে আসার জন্য কস্ট এত কম, অ্যালুমিনিয়ামের কয়েল দিয়ে বিক্রি করে, অ্যালুমিনিয়ামের কয়েল দিয়ে আসলে প্রচুর লস হয়, কিন্তু এটাই চলতেছে 1500 টাকা 2000 টাকা দাম অ্যালুমিনিয়াম কয়েল। আমরা বাজার থেকে নিচ্ছি কপার কয়েলের, কিন্তু কপার কয়েলটা অ্যালুমিনিয়াম কয়েলও পাওয়া যায়, দাম বেশি। এইভাবে মানে চার্জারের মধ্যেও এত মডিফিকেশন চলে আসছে। অ্যালুমিনিয়াম কয়েলে যদি আমি একটা ট্রান্সফরমার বানাই লস বেশি, কিন্তু এটা তো আমরা দেখতেছি না। চার্জারগুলোকে দেখলাম হচ্ছে একটা সেপারেট কম্পোনেন্ট হিসেবে, না? হ্যাঁ। এইটা ওর মধ্যে বিল্ট ইন হয় না। না, এটা হয় কি, এটা একটা ওয়েট, বিল্ট ইন করারও দরকার নেই, এটা একটা ওয়েট। এটা যদি আমরা বাইকে রাখি তাহলে ওই বাইকের একটা সেলফ ওয়েট বেড়ে যায়, এমনি জায়গাও নষ্ট হয়, এটা বিল্ট ইন করারও দরকার নেই। এটা আসলে রাতে যেহেতু চার্জ হয়, এইটা গ্যারেজে রাখাটাই কনভিনিয়েন্ট এদের জন্য। আর এটা এতই সস্তা, এটা যদি বাসায় চার্জ করতে চাই এরকম আর একটা বাসায় থাকলে এটা আসলে, তবে অনেক কিছু আছে এই চার্জারের যে তারগুলা,
এই তারগুলা কমার্শিয়ালি এত চিকন, আপনার যদি হাত দিয়ে ধরেন যখন ইজি বাইক চার্জ হয় দেখবেন গরম হয়ে গেছে। তারটাও খুব খারাপ, মানে এটার কোনো কন্ট্রোল নাই। যে এই তারটা যে বেরোইছে, এই তারটাও খুব চিকন, এত চিকন তার দিছে যে ওটাতে 15 অ্যাম্পিয়ার 10 অ্যাম্পিয়ার কারেন্ট গেলে ওইটা গরম হয়ে যায়। মানে এইগুলো প্রত্যেকটাই দেখার, এই কন্টাক্ট গুলা খুব খারাপ। মানে প্রত্যেকটা জিনিস কিন্তু মানে প্রাইস কে দেখে করা হয়েছে। প্রাইস যখন মিনিমাইজ, মেন ফোকাস ছিল যে কত কম দামে দেয়া যায়। এটা আসলে এখন সময় আসছে একটু দেখা। আচ্ছা, আর কারো কোনো কিছু আছে কিনা এই ইজি বাইকের উপরে? স্যার, আমার একটা সাজেশন স্যার, জাস্ট আফটার দ্যাট ইজ গুড প্রেজেন্টেশন, জাস্ট যে রেগুলেশনের কথা আপনি বললেন, যে আমি মনে করি আজকের এই সভাতে বিআরটি অথবা সড়ক পরিবহন বিভাগের একজন প্রতিনিধি থাকা দরকার ছিল, যেহেতু এটা এখন মানে মহাসড়ক দিয়ে এই যে বাইকগুলি খুব রেগুলারলি চলছে। হ্যাঁ, যেহেতু রেগুলেশন নাই, এই কারণে আজকে সভাতে বা পরবর্তী সভাতে ওদেরকে রাখা যেতে পারে। ধন্যবাদ। আমরা এই বিষয়টা নিয়ে আসলে দীর্ঘদিন যাবৎ, কত 5-6 বছর যাবৎ আলোচনা করছি। নট দিস, এই ডিভাইস নিয়ে না, সেটা হচ্ছে যে কিভাবে একটা রেগুলেশনের মধ্যে আনা যাবে ওদেরকে। কিন্তু এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারি নাই, এবং সরকারের সর্বোচ্চ লেভেলে এটা নিয়ে সভা হয়েছে প্রাইম মিনিস্টার অফিসে, কিন্তু সেখানেও এই বিষয়ে কোনো সিদ্ধান্তে আসা যায়নি। তো এই ডিজাইন মডিফিকেশন, এটার সেফটি এন্ড সিকিউরিটি এনশিওর করা, ব্রেক সিস্টেমটাকে মেকানিক্যাল না করে এটাকে হাইড্রোলিক করা যায় কিনা ইত্যাদি, এগুলি সবই হচ্ছে আসলে বিআরটি এর পার্ট। এই বিষয়গুলিতে আমাদের মানে ম্যান্ডেট নাই। আমাদের যে ম্যান্ডেট আছে সেখানে হচ্ছে যেটা আমরা আজকে যেটা জিয়াউর রহমান খান সাহেব উপস্থাপন করলেন, সেটা হচ্ছে আমাদের যে ইলেকট্রিসিটি লস হচ্ছে সেই লসটাকে কমানো যায় কিনা ওখানে, প্লাস হচ্ছে যে ব্যাটারির লাইফটাকে বাড়ানো যায় কিনা। এই দুইটা বিষয়ের মধ্যেই আমাদের ইয়ে থাকতে হবে। আর যদি মানে এটা সবাই স্বীকার করে যে আমাদের দেশে এই 5 লক্ষ 7 লক্ষ বা 10 লক্ষ ইজি বাইক আছে, এবং সবাই এটাও স্বীকার করে যে এই 5 লক্ষ 7 লক্ষ 10 লক্ষ ইজি বাইকের কোনোটারই কোনো বৈধ কাগজপত্র নাই, কোনো বৈধ সিস্টেমের মধ্যে এগুলিকে আনা হয়নি। কিন্তু এইগুলিকে গেট রিড অফ করে দেওয়ার মতো কেউ সিদ্ধান্ত দিচ্ছে না যে না এগুলি কালকে থেকে বন্ধ হয়ে যাবে, সেরকম সিদ্ধান্ত আমরা পাচ্ছি না। সুতরাং এগুলি চলছে, এবং মনে করা হচ্ছে যে এগুলি কালক্রমে আসলে এই ডিজাইন, তারপরে ব্যালেন্স, এগুলি কিন্তু আসলে আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে। মানে চাইনিজরা যারা এখানে প্রথমে মার্কেটিং শুরু করেছিল তারাও আস্তে আস্তে ইমপ্রুভ করছে। যদি দেখেন যে ফার্স্ট জেনারেশনের যে ইজি বাইকগুলি এসেছিল তার থেকে এখন যে ইজি বাইকগুলি আসতেছে সেগুলি কিন্তু অনেক বেশি স্টেবল। তো কাজেই ওরাও এটার উপরে গবেষণা করতেছে, যারা মার্কেটিং করে তারাও গবেষণা করতেছে যে হোয়াট আর দ্য প্রবলেমস। তো ওরা এরকম ইয়ে করছে। তো আমরা মনে হয় আমাদের এরিয়ার মধ্যে থাকাই ভালো, আমরা আমাদের এরিয়ার মধ্যে থাকা ভালো। সেটা হচ্ছে যে আমরা পরবর্তীতে বিএসটিআই সহ ব্যাটারি প্লাস চার্জিং যে ডিভাইস, এটাকে একটা রেগুলেশনের মধ্যে নিয়ে আসা যায় কিনা, একটা স্ট্যান্ডার্ডাইজ করা যায় কিনা, সেই বিষয়ে আমরা মনে হয় অগ্রসর হতে পারি। স্যার, এটা নিয়ে আমি এই ইস্যুটা নিয়ে স্যার আমাদের একটা ব্যাটারি কমিটি আছে, ওখানে ওই অ্যাসোসিয়েশনের ওনারা অবশ্যই প্রস্তাব দিয়েছিল যে একটা স্ট্যান্ডার্ড করে দেওয়ার জন্য। তো স্ট্যান্ডার্ড অ্যাকচুয়ালি আমরা রিজনাল বা ইন্টারন্যাশনাল হয়ে থাকে, যেহেতু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এটা নেই, আমাদের লোকাল স্ট্যান্ডার্ড হবে, সেই তো অ্যাসোসিয়েশন তারা নির্ধারণ করবে। এবং যারা ইউজার এবং এনার্জি ইস্যুটা যেখানে গুরুত্বপূর্ণ, আমার মনে হয় স্ট্যান্ডার্ডের স্পেসিফিকেশন গুলো মানে কোন স্টেজগুলোতে আমরা গুরুত্ব দিব সেটার উপর ডিপেন্ড করবে একটা স্ট্যান্ডার্ড সেটআপ। আমার মনে হয় সবাই মিলে একসাথে এটা বসে কয়েকটা টেবিলে করা যেতে পারে। নিশ্চয়ই আপনারা বিএসটিআই তো যে প্রসিডিউর নরমালি ফলো করে একটা, সেখানে টেকনিক্যাল লোকও থাকে, বিজনেস কমিউনিটি যারা মানে রেলিভেন্ট স্টেক হোল্ডাররা সবাই থাকে। আমার মনে হয় যে সেইখানে এই প্রসেসটা ইয়ে করে আমার মনে হয় যে এই পুরোটাকে যদি একটা ইয়ে করে নিয়ে আসা যায়, তারপরে এটার ইমপ্লিমেন্টেশনের সাইডটাতে দেখতে হবে। প্রথমত হচ্ছে স্ট্যান্ডার্ডটা সেট করা, যে এই স্ট্যান্ডার্ডটা সেট হয়ে গেল, তারপরে সেটা কিভাবে আমি ফিল্ডে নিয়ে যাব। যেটা বলছে জিয়াউর রহমান খান সাহেব, যেটা বললেন যে ব্যাটারির গায়ে লেখা থাকে একরকম
এত অ্যাম্পায়ার অথচ দেখা যায় প্র্যাকটিক্যালি অত অ্যাম্পায়ার সেটা যদি আমি ওভারকাম করতে পারি তাহলে কিন্তু আমি ওই একটা অটো কাট অফ সিস্টেম ডেভেলপ করতে পারি। তাইলে দেখা যাবে যে ওই ব্যাটারি যেটা 9 মাসে নষ্ট হয়ে যাচ্ছে বা 1 বছরে নষ্ট হয়ে যাচ্ছে সেটা তখন হয়তো 1.5 বছর পর্যন্ত যাবে। হ্যাঁ, তাতে প্রাইস হয়তো একটু বাড়বে, কারণ ওরা তো এখন বেশি ক্যাপাসিটি লেখে কম ক্যাপাসিটি দিচ্ছে, তার মানে হচ্ছে যে ওখানে কিছু তারা খরচ কমানোর চেষ্টা করতেছে, সেটা বাড়বে। কিন্তু আমি একটা স্ট্যান্ডার্ড প্রোডাক্ট পাবো। আমার মনে হয় যে আমরা এই উপস্থাপনা এখানে শেষ করি, আমরা নেক্সটটাতে চলে যাই।